আসসালামু আলাইকুম রুবেল ভাই, আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা 2 মিনিট পরে শুরু করতে পারি, সম্ভবত কয়েকজন জয়েন করছে এখনো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি চ্যাট বক্সে দেখতে পাচ্ছি অনেকেই সালাম জানিয়েছো, আমি কেমন আছি জানতে চেয়েছো। ওয়ালাইকুম আসসালাম, আশা করি সবাই ভালো আছো। ইশতিয়াক, সানজিদা, রিদম, রায়হান, রাফি, বিনতি, নীলা, অনেককে দেখতে পাচ্ছি। ঠিক আছে, চমৎকার। সো আজকে আমাদের টপিকটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, যেটা তোমরা জানো। সো প্রথম ক্লাসটা আমি যতটুকু জানি অঙ্কুর ভাই তোমাদেরকে নিয়ে আছেন। সো তোমরা আমাকে একটু জানিয়ে দাও, গত ক্লাসের মধ্যে পয়সনের অনুপাত পর্যন্ত ছিল, কে কে ক্লাসটা করতে পারছিলা? জাস্ট একটু চ্যাট বক্সে আমাকে ওয়াই লিখলেই চলবে। ভেরি গুড, সানজিদা দেখতে পাচ্ছি, হ্যাঁ। ওকে, ঠিক আছে, অনেককে দেখতে পাচ্ছি। ভেরি গুড। তাহলে আজকের টপিকটাকে আমি তোমাদেরকে পার্সোনালি বলে দেই। আজকের টপিকটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্মের অন্যতম প্রাণকেন্দ্রের টপিক, অর্থাৎ প্রান্তবেগ যাকে বলা হয়, সেই কনসেপ্টটা নিয়ে আমরা পড়বো। এবং তোমাদের ব্যাচে আমার যতটুকু মনে হয় এই ব্যাচটায় আমার ক্লাসটা নেওয়া প্রথম। কারণ অন্যান্য ব্যাচ হার হামেশায় বা প্রতিনিয়ত আমার ক্লাস পাইলেও তোমরা কখনো আমার ক্লাস এখন পর্যন্ত পাও নাই। সো আমার ক্লাসের হচ্ছে গিয়ে কিছু স্পেশাল অংশ থাকে, সেগুলো একটু বলে দেই। আমি তোমাকে অবশ্যই এখান থেকে থিওরির যে কনসেপ্টটা আছে সেটা আগে ক্লিয়ার করব। ভাইয়া যে থিওরিটা দিলাম সেটা তো তোমাকে বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসটা তুমি কখন করবে? যখন তুমি প্র্যাকটিক্যাল লাইফে এর রিয়েল অ্যাপ্লিকেশনটা দেখতে পাবা। সো এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন রিয়েল লাইফে যদি দেখাতে পারি, তখনই তুমি আমাকে বিশ্বাস করবা। এর পরের কনসেপ্টটা হচ্ছে, এর পাশাপাশি ভাইয়া কিছু এক্সট্রা টপিক বলবো, যেটা তোমাকে প্র্যাকটিক্যাল টপিকের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং বলো, ভার্সিটি বলো, কিংবা একটু হায়ার মডেলের এক্সামের জন্য প্রিপেয়ার করবে, যেগুলো ভাইয়া বলে দিব যে এটা এক্সট্রা অংশ, এটা এভাবে করে প্রেসার গুলো দিবে বা তোমাকে একটা জায়গায় প্যাচ দিতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এক্সামের জন্য তুমি কিভাবে প্রিপেয়ার্ড হবা এবং কোন এক্সামে কোন কোন ধরনের প্রশ্ন কিভাবে এসছে, ভাইয়া তোমাকে এই কনসেপ্ট গুলো বলবো। সো যদি সবাই বুঝে থাকো আমাকে চ্যাট বক্সে একটু ওয়াই লিখে দাও, কারণ যখন থিওরি বোঝাবো তখন ভাইয়া বলে দিব যে কোনটায় কি কি করছি, এরপরে কোনটা কোথায় যাব। ঠিক আছে? ওকে, ভেরি গুড। সো সবাইকে দেখতে পাচ্ছি। তাহলে এ পর্যন্ত বোঝা হয়ে গেছে। চলো তাহলে আমরা, যেহেতু তোমরা বলছো যে গত ক্লাসে তোমাদের পয়সনের অনুপাত পর্যন্ত পড়ানো হয়েছে, আমরা আজকের যে টপিক গুলো আছে সেগুলো থেকে শুরু করব। সো আজকের টপিকের প্রথম অংশটাই হচ্ছে প্রবাহী। এখন প্রবাহীর কনসেপ্টটা মোটামুটি আমরা 9-10-এ পদার্থের অবস্থা ও চাপ যখন চ্যাপ্টারটা পড়েছিলাম, চ্যাপ্টার 4-এর মধ্যে তখনও পড়েছি, আবার চ্যাপ্টার 7-এও ছিল তখনও দেখেছি। তো প্রবাহী বলতে কি বোঝায়? সিম্পল জিনিস ভাই, ইংলিশে যদি প্রবাহীকে বলি, সেই প্রবাহীকে বলা হয় হচ্ছে গিয়ে ফ্লুইডস। ফ্লুইডস, এখন থেকে কিন্তু একটু ইংলিশ টার্ম গুলো পড়তে হবে, কারণ সামনে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরীক্ষা চল যাবা। আর বিশ্ববিদ্যালয়ে কোনো বাংলা নেই, সবকিছু কিন্তু ইংলিশে। হ্যাঁ। সো ফ্লুইডস বলতে কি বুঝি বা প্রবাহী বলতে কি বুঝি, বাংলা ওয়ার্ডটা না খুব কাজে দেয়, যে প্রবাহিত হতে পারে।
সিম্পল, যে সকল পদার্থ প্রবাহিত হয় বা প্রবাহিত হতে পারে তাদেরকে বলা হয় প্রবাহী পদার্থ বা প্রবাহী, ইংলিশে বলা হয় ফ্লুইড। তাহলে এই ফ্লুইডের মধ্যে কারা কারা অন্তর্ভুক্ত আছে? ফ্লুইডের মধ্যে অন্তর্ভুক্ত আছে গ্যাস, ফ্লুইডের মধ্যে অন্তর্ভুক্ত আছে লিকুইড বা তরল পদার্থ। তরল পদার্থ, তরল পদার্থ, ঠিক আছে। এখন এই যে তরল পদার্থ আছে, গ্যাস আছে, তারা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়। বাতাসকে তো আমরা চোখে দেখতে পাই না, কিন্তু পানিকে তো আমরা চোখে দেখতে পাই। এখন পানিকে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন অংশে কিভাবে গমন করবে তার উপর ভিত্তি করে তাদের বিভিন্ন নাম দেওয়া হয়েছে। সেই নামগুলোর অংশ দেখব। একটা হচ্ছে ধারারেখ বা স্রোতরেখ প্রবাহ, যাকে ইংলিশে বলা হয় হচ্ছে ল্যামিনার ফ্লো। কি বলা হয়? ল্যামিনার ফ্লো। সো ল্যামিনার ফ্লো বলা হয় অনেক ক্ষেত্রে, কিছু বইতে তুমি যদি দেখো ধারারেখ প্রবাহের আরেকটা সুন্দর নাম আছে, একে বলা হয় স্ট্রিম লাইন ফ্লো। স্ট্রিম লাইন ফ্লো। আমি প্রতিটা বই তোমাদের বাজারে, আমি যখন কলেজে ছিলাম এনডিসিতে, তখন আমাদের বাজারে 27টা বই ছিল। এখন তুমি তো 27টা বই কিনতে পারবা না। সো বিভিন্ন বইতে বিভিন্ন টপিক বিভিন্ন জায়গায় বলা। তোমাদের কেউ তপন স্যারের বই পড়ো, কেউ ইশাক স্যারের বই পড়ো, কেউ হয়তো বা আমাদের ভিনসেন্টিতা সোজারিও স্যারের বই পড়ো, কেউ বা দেখা যায় সেলু স্যারের বই পড়ো, অনেক বই আছে। সো বিভিন্ন বইয়ে কোন কোন টপিক কিভাবে বলা ভাইয়া ওইটা বলে দিব, যাতে তোমার আবার এক্সট্রা করে অন্য বই দেখা না লাগে। দেখো, ল্যামিনার ফ্লো এর কনসেপ্টটা তোমাকে খুব স্পেশালি বোঝাতে পারি। একটা হচ্ছে রেখাগুলা খুব সমান্তরালে থাকবে। দেখো এই যে ফ্লুইড গুলো আছে, এই ফ্লুইডটাকে তো আমরা আলাদা করতে পারি না, যে একজন আরেক জায়গা থেকে যাচ্ছে, এখানে একটা কণা এখানে একটা কণা, এভাবে তো আমি চোখ দিয়ে বুঝতে পারি না। কিন্তু আমরা যদি এটাকে বিভিন্ন স্তর হিসেবে কল্পনা করে নেই, বিভিন্ন স্তর হিসেবে কল্পনা করে নেই, তখন আমরা বলতে পারবো যে পরস্পরের সমান্তরালে সুশৃঙ্খল ভাবে যদি চলতে থাকে, তবে সেটাকে বলা হয় ধারারেখ প্রবাহ, বা অনেক ক্ষেত্রে এটাকে সমরেখও বলা হয়, অথবা স্রোতরেখ। ধারারেখর আরেকটা নাম হচ্ছে সমরেখ, এটাও এক্সামে আসে। এর অপর নাম কি? সমরেখ প্রবাহ। তাহলে এই কনসেপ্টটার মধ্যে সমান্তরালে হচ্ছে, এটা বুঝতে পারছি। আর আরেকটা কি দেখতে পাচ্ছি, যদি কিনা সমান্তরালে না হয়, বিক্ষিপ্ত হয়, নিজেদের মধ্যে সুষম সাম্যাবস্থা বজায় রাখতে না পারে, তাকে বলা হয় বিক্ষিপ্ত প্রবাহ, বা এটাকে ইংলিশে বলা হয় টারবিউলেন্ট ফ্লো। এখন তোমার মাথায় একটা প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক, ভাই আমি বুঝবো কখন ল্যামিনার ফ্লো হবে, বুঝবো কখন টারবিউলেন্ট ফ্লো হবে? এই কোশ্চেনটা কার কার মাথায় আসছে আমাকে একটু চ্যাট বক্সে জানাও তো। ভেরি গুড। এই তো নুসরাত, সুমা, মুন, যাদের কিনা মাথায় এই কোয়েশ্চেনটা আসছে, আমি সত্যিকার অর্থেই বলবো, এই যে ইশাককেও দেখতে পাচ্ছি, জিহাদকেও, এই কোয়েশ্চেনটা তোমাদের চমৎকার একটা কোয়েশ্চেন মাথায় আসছে। এবং সবচেয়ে বড় কথা, এটা কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং এর খুব গুরুত্বপূর্ণ টপিক। যদিও এই টপিকটা তোমাদের বইতে নাই, বাট ভাই আছে ক্লাসের শেষে তোমাকে এটার ব্যাপারে একটু এক্সট্রা করে বলে দিব, যে শুধুমাত্র এই কোয়েশ্চেনটার জন্য। তাহলে এই জায়গাটায় আমরা কি করব সেটা বোঝার জন্য একটা সূত্র কাজ করে, এটা হচ্ছে রেনল্ডস এর ফর্মুলা। যদি এটা তোমাদের কলেজের কোনো বইতেই দেওয়া নাই, এটা পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে 2015-র পর থেকে, বাট আমি তোমাদেরকে ছোট্ট একটু ধারণা দিব। তখন তুমি যে কোনো ধারা দেখলেই বলতে পারবা যে সেটা মানে ল্যামিনার ফ্লো হবে, নাকি টার্বুলেন্ট ফ্লো হবে, না কি হবে। তাহলে বোঝো, এই ধারারেখ, স্রোতরেখ, যাই বলুন না কেন, এই যে কনসেপ্ট গুলো আছে, এটা বুঝলাম যে যদি সমান্তরালে সুন্দর মতো বেগগুলো বজায় থাকে, তাহলে সেটা ধারারেখ বা স্রোতরেখ। যদি বজায় না থাকে, একে অপরের সাথে ঘূর্ণিপাক খেয়ে যায়, বিক্ষিপ্ত থাকে, তবে সেটাকে বিক্ষিপ্ত প্রবাহ বলে। কলেজের মধ্যে এই পর্যন্ত আসা কোশ্চেনের মধ্যে যদি বলি, হাইয়েস্ট এখান থেকে শুধু সংজ্ঞা এসছে, কোনটি ধারারেখ প্রবাহ বলতে কি বোঝো, স্রোতরেখ বা বিক্ষিপ্ত প্রবাহ বলতে কি বোঝো। এখন বলো তো দেখি, সত্যিকার অর্থে আমরা যদি অনেক জোরে, মানে তুমি একটু চিন্তা করো ঠান্ডা মাথায়, একটা নল, ভাইয়া যদি বলি এই জায়গাটা একটা নল আছে, এই নলটাকে একদম অল্প করে ভাইয়া ছাড়লাম, একদম অল্প করে, তখন দেখবা পানিটা একদম সুন্দর মতো পড়তে থাকে, একদম সুন্দর মতো করে পড়ে। তাহলে ওইটাকে আমরা কি বলবো, টার্বুলেন্ট নাকি ল্যামিনার? দেখি বলো তো। গুড, ভেরি গুড, এই তো বুঝা গেছো। এখন তুমি বলো, হঠাৎ করে কি করলা, এটার স্পিডটারে তুমি বাড়ায় দিলা, জোরে খুইলা দিলা, তখন কি দেখা যাবে, এই জায়গাটায় যে নলটা আছে তার মধ্য দিয়ে পানি এইভাবে করে ঠাস ঠাস করে বের হচ্ছে। তখন বলো তো কি হয়ে যাবে? সিম্পল, টার্বিউলেন্ট। তাহলে বুঝতে পারতেছো, আমাকে মাঝখানে একজন কোশ্চেন করছিলা, ভাইয়া তাহলে এইটার একটা উদাহরণ দেন রিয়েল লাইফের, উদাহরণটা কি বোঝা গেল? আমাকে একটু চ্যাট বক্সে কষ্ট করে জানায় দাও। ভেরি গুড।
এখন তাহলে তোমাদের কিন্তু অলরেডি একটা কোশ্চেন ছিল, যেটা আমি দেখতে পাচ্ছিলাম নুসরাতের ছিল, ইশতিয়াকের ছিল, ইশরাতের ছিল। কি কোশ্চেন? কোশ্চেনটা ছিল যে ভাইয়া বুঝবো কিভাবে কোনটা ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো। দেখো তো তোমরাই কিন্তু আমাকে অ্যান্সারটা দিয়ে দিছো যে ভাই ল্যামিনার ফ্লো হবে নাকি টার্বুলেন্ট ফ্লো হবে, এর অন্যতম একটা নিয়ামক বা দেখে বুঝবো এই ক্ষেত্রে দুইটাই নির্ভর করতেছে কত বেগে, কত বেগে এই প্রবাহীগুলো আসতেছে। ব্যাপারটা কি বুঝতে পারছো? বেগটা যদি অল্প করে দেওয়া হয় সুন্দর মতো প্রবাহিত হতে পারে, তখন ল্যামিনার ফ্লো। আর যখন বেগটা অনেক বাড়ায় দেওয়া হয় তখন বুঝতে পারতেছি কি, তখন কম কম যদি বেশি বেগ হয়ে যায় তখন হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। এই তো বোঝা গেল। এই যে আমাকে দেখছি মাহিনো আমাকে জানায় দিছে যে হ্যাঁ কম বেগ হলে তাহলে ল্যামিনার ফ্লো এর কনসেপ্ট আমরা বুঝতে পারি। আমি তোমাদের কাছ থেকে একটু পারমিশন নিয়ে একদম লাস্টের স্লাইডে যে তোমাদেরকে একটা টপিক বুঝাবো, এটা তোমাদের কাছ থেকে জাস্ট জেনে রাখলাম। এখন এই প্রমাণটা তোমাদের বইতে নাই, বাট করাবো, ঠিক আছে? তাহলে চলো আরেকটু সামনের দিকে আগাই। এটা তো গেল সব বইয়ের কথা। এই যে দেখো এই জায়গাটায় ল্যামিনার ফ্লো অল্প বেগের মধ্যে দিয়ে হচ্ছে, টার্বুলেন্ট ফ্লো এই যে ধোঁয়ার এই কনসেপ্টটা যখন সে যেতে থাকে, এই এতটুকু অংশ কি হচ্ছে, এতটুকু অংশের মধ্যে ল্যামিনার ফ্লোটা বজায় থাকতেছে। কিন্তু এরপরে যখন দেখা গেল সে নিজের মধ্যে বেগটাকে সুসম্পন্ন অবস্থায় বজায় রাখতে পারে নাই, তখন এখানে বিক্ষিপ্ত হয়ে গেছে, তাহলে তখন সেখানে টার্বুলেন্ট ফ্লোটা দেখা গেছে। সিম্পল কনসেপ্ট না? এখান থেকে বোর্ডে আসা কোয়েশ্চেনের মধ্যে খালি একটাই, কোনটা ল্যামিনার ফ্লো কোনটা টার্বুলেন্ট ফ্লো বলতে কি বোঝো, সংজ্ঞাটা তো বলেই দিলাম, আর বইয়ের মধ্যে তো দেওয়াই আছে, পড়বার সময় দেখিয়ে নিও ইনশাল্লাহ। এরপরে আমি তোমাদেরকে এক্সট্রা কিছু টপিক বলতে চাই যেটা সব বইয়ে নাই। এখন কিছু বইতে দেওয়া আছে, কিছু বইতে নাই। এখন তুমি তো আর এক্সট্রা করে অনেকগুলো বই পড়বা না, তাই না? আর তোমার এতগুলো বই কেনাটাও তোমার জন্য টাফ, বাবা মার উপরও একটা প্রেশার হয়ে যায়। তাহলে ভাইয়া তো তোমাকে এই জায়গাটা একটু হেল্প করতেই পারি। হেল্পটা কি? তোমাকে বিভিন্ন বইয়ের টপিক গুলোকে একসাথে পড়ায় দিই, তাহলে তোমার সব বই মোটামুটি পড়া হয়ে গেল, কারণ একই টপিক সবগুলোতেই থাকে, এক্সট্রা গুলো পড়ায় দিলেই হয়। দেখো বিভিন্ন প্রবাহের এক্সট্রার মধ্যে কিছু প্রবাহ আছে যেগুলোকে বলা হয় ধরো সমপ্রবাহ, অসমপ্রবাহ, স্থির প্রবাহ, অস্থির প্রবাহ। সমপ্রবাহকে ইংলিশে কি বলা হয় লিখে দেই, ইউনিফর্ম, ইউনিফর্ম মোশন। আচ্ছা, ইউনিফর্ম মোশনের মধ্যে কি কাজ করতেছে সব সময় মাথায় রাখবা। ভাইয়া যদি চিন্তা করি যে এইখানটাতে একটা পাইপ আঁকতেছি, এই যে এইখানটাতে একটা পাইপ আঁকতেছি, এই যে একটা পাইপ, ধরো এই সুন্দর একটা পাইপ গেল। আচ্ছা ঠিক আছে, এই পাইপ যাওয়ার সময় কি হইলো বললাম যে সর্বক্ষণ, সর্বক্ষণ প্রবাহীর বেগ ধ্রুব। লিখে দিলাম সর্বক্ষণ প্রবাহীর বেগ ধ্রুব, ধ্রুব। এখন ধরো আমি তোমাকে এটা কিভাবে বুঝাই, ধরো আমি তোমাকে এসে বললাম যে সামিরা আর ইশতিয়াকের কথা বললাম। ধরো ইশতিয়াক হচ্ছে যে একটা সিম্পল ল্যামিনার ফ্লো বানাইতেছে বা কোন একটা যন্ত্র বানাইতেছে, যেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাবো এটা কিভাবে বানাইতে হয়। তো ইশতিয়াক বানাবার পরে ইশতিয়াক কি করলো যে আচ্ছা ঠিক আছে সবকিছু বানানো শেষ, সকাল থেকে বানাইলাম, বানানোর পরে দেখলো লাস্টে পানিটা যাইতেছে, এই জায়গা দিয়ে ধরো পানিটা বের হচ্ছে, সেখানে বেগটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। ধরো ইশতিয়াক এটা বানাই দিয়ে গেল। তারপরে সকাল হয়ে গেল, দুপুর গলায় গেল, বিকাল হইলো, পানিটা পড়তেছে বাগানের মধ্যে, ধরো পানি দিতেছে ও। তারপরে কি দেখলো সামিয়া দেখলো কি, সামিয়া বিকাল বেলাও এসে দেখলো এই বেগের মানটা এখনো 30 মিটার পার সেকেন্ডে আছে। তার মানে সর্বক্ষণ সর্বদা প্রবাহীর বেগটা সবসময় সেম থাকবে, তাহলে সেটা সমপ্রবাহ। আমাকে একটু চ্যাট বক্সে জানাও তো এই ব্যাপারটা তোমরা ক্লিয়ার হয়েছো কিনা। গুড, এই তো বুঝতে পারতেছে। আমাকে একজন জিজ্ঞাসা করছে ভাইয়া অ্যাডমিশনে কি কি কোশ্চেন থাকবে। হ্যাঁ, অ্যাডমিশনের কোশ্চেন আমি তোমাকে বলবো, ক্লাসের শুরুতেই বলে নিয়েছি, বাট আগে তোমাকে থিওরিটা বুঝিয়ে নেই তারপরেই বলছি, হ্যাঁ? এরপরে দেখো এখন তোমরাই আমাকে বলবা এটা সমপ্রবাহ ছিল, এখন হবে অসমপ্রবাহ, অসমপ্রবাহ। তোমরাই আমাকে বলো তো সমপ্রবাহ থাকবে না, তাহলে সর্বক্ষণ প্রবাহীর বেগ ধ্রুব থাকে না। ওই যে ইশতিয়াক তৈরি করে গেছিল সেটা কত ছিল, 30 মিটার পার সেকেন্ড।
বিকালবেলা কি দেখা যাবে? সামিরা আসলো, সামিরা এসে দেখলো যে না, এটা তো 30 মিটার পার সেকেন্ড নাই, এটা কত হয়ে গেছে? এটা হয়ে গেছে 18 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বলতে পারবো এটা অসম প্রবাহ। বলো, এটা তো মোটামুটি আই গেস বোঝাই যায়, কমন সেন্সের ব্যাপার। আচ্ছা, গুড। তাহলে চলো স্থির প্রবাহের কনসেপ্টটা বলি। স্থির প্রবাহটাকে কি বলা হয় ইংলিশে? এটা তো ইউনিফর্ম ছিল, এটা হয়ে যাবে নন ইউনিফর্ম। নন ইউনিফর্ম মোশন। আচ্ছা, এরপর ইংলিশটা জানি স্থির প্রবাহ, সেটাকে কি বলা হয়? স্টেডি মোশন। স্টেডি মোশন। স্টেডি মোশনটা কি? স্টেডি মোশনটা হচ্ছে সব জায়গায় যদি প্রবাহীর বেগটা সমান থাকে, সর্বত্র প্রবাহীর বেগ সমান, প্রবাহীর বেগ সমান। তাহলে কিভাবে বুঝাইতে পারি তোমাকে? ধরো এই জায়গায় একটা পাইপের কথা চিন্তা করলাম এবং এই পাইপটা দিয়ে সুন্দর মতো পানি যাচ্ছে। তো এরপরে ধরো এই জায়গাটায় আর কে কে আছে, একটু চ্যাট বক্সে দেখি কার নাম লেখা যায়। আচ্ছা, ইশতিয়াক সামিরের কথা তো বললামই, মাহিন আছে, নীলা আছে, সানজিদা আছে। আচ্ছা ঠিক আছে, ধরো তাহসিন আর সানজিদারে দেখলাম, তো তাহসিন, সানজিদা, নীলা। তো তাহসিন হচ্ছে যে এই জায়গাটায় বেগ মাপলো। তাহসিন, তাহসিনের মাপা বেগের মান হচ্ছে যে ধরো ধরলাম 10 মিটার পার সেকেন্ড। এরপরে দেখলাম সানজিদা, সানজিদা এই জায়গাটা একটা বেগ মাপলো, এখানে একটা কণার, এটা তো তাহসিন মাপছিল, ও দেখলো 10 মিটার পার সেকেন্ড। নীলা আবার এই জায়গাটা একটা কণার বেগ মাপলো, সেটা কি দেখলো? 10 মিটার পার সেকেন্ড। সব জায়গায় কণাগুলো যে বের হচ্ছে বা পানির কণাগুলো, ফ্লুইড গুলো, যে সব জায়গাটায় বেগটা হচ্ছে যে সমান। যখন সব জায়গায় বেগটা সমান, অর্থাৎ সর্বত্র প্রবাহীর বেগ সমান, তাকে বলা হয় স্থির প্রবাহ। আশা করি এই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হবার কথা। খুবই ইজি, সব জায়গায় বেগ সমান। আর যদি সব জায়গায় না সমান হয় তাহলে তাকে কি বলবো? আনস্টেডি মোশন। আনস্টেডি মোশনের এই কনসেপ্টটাই কি? উল্টা লিখে দিব, সিম্পল জিনিস ভাই, একেবারে সিম্পল। সর্বত্র প্রবাহীর বেগ অসমান। এবার দেখি চ্যাট বক্সে আর কে কে আছে। তিনজনের তো নাম নিয়ে ফেললাম। আচ্ছা, সুমা আছে, মিম আছে, রিদম আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে দেখতে পাচ্ছি কি, সুমা আর রিদম। সুমাকে দেখলাম এই জায়গাটায়, সুমা এখানে বেগ পরিমাপ করলো যে ভাইয়া 10 মিটার পার সেকেন্ড হচ্ছে। রিদম পরে যে বললো না ভাই, পরে হচ্ছে যে বেগটা কমে গেছে, সেটা কত? 5 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তাহলে সেটা বলো তো, সর্বত্র কি বেগের মানটা সমান থাকলো? না, সবাই সব জায়গায় বেগের মানটা সমান না। সেটা হচ্ছে কি? অস্থির প্রবাহ। আমাকে একটু অনেস্ট ওপিনিয়ন এখন দিয়ে দাও চ্যাট বক্সে, এই পর্যন্ত ক্লিয়ার করে সবগুলো বোঝা গেছে কিনা। তাহলে বুঝতে পারতেছো কি, এই যে সমপ্রবাহ, এই যে স্থির প্রবাহ, এইগুলার বৈশিষ্ট্যগুলা কিন্তু ধারারেখ বা স্রোতরেখ বৈশিষ্ট্য যেগুলো ছিল তার মধ্যে কিন্তু অলরেডি বিরাজ করে। এই যে ধারারেখ বা স্রোতরেখর মধ্যে আমরা পড়ছিলাম। তাই তোমাদের বইতে, কিছু কিছু বইতে এই ব্যাপারগুলোকে আলাদা না করে শুধু ধারারেখ, স্রোতরেখ প্রবাহের কনসেপ্টটা দেওয়া আর বিক্ষিপ্ত প্রবাহ দেওয়া। কারণ বিক্ষিপ্ত প্রবাহ অসম প্রবাহ আর অস্থির প্রবাহের বৈশিষ্ট্যগুলাকেও বহন করতেছে। তোমরা আমাকে এইবার একটু বলো তো, কিছু বইয়ে কেন এগুলা দেওয়া নাই আর কেন শুধুমাত্র ধারারেখ আর বিক্ষিপ্ত দেওয়া? ব্যাপারটা কি বুঝতে পারছো? গুড। এই তো, তাহলে এই যে এক ধরনের প্রশ্ন আসতেছে না ভাইয়া, এটার সাথে তাহলে ওইটার পার্থক্য কি বা এটা কেন নাই, তাহলে বুঝতে পারতেছো সবগুলাই হইতেছে ধারারেখ আর বিক্ষিপ্ত প্রবাহের স্পেশাল কেস, আর কিছুই না ভাই। একদম সিম্পল। ভেরি গুড। তাহলে চলো আমি তোমাকে একটু প্র্যাকটিক্যালি এটা দেখায় নিই। এতক্ষণ তো পড়াইলাম, প্র্যাকটিক্যালি এটা যে তৈরি করা যায়, এটা যে ব্যবহার হয়, সেটাও তো একটু দেখানো প্রয়োজন। তোমরা আমাকে একটু কষ্ট করে জানাও এই জায়গাটায় ভিডিওটা দেখতে পাচ্ছ কিনা, ইউটিউবের এই ভিডিওটা একটু চ্যাট বক্সে কষ্ট করে জানাও। গুড। এই তো দেখো, এটা হচ্ছে যে বুর্জ আল আরব একটা হোটেল আছে দুবাইতে, ওই হোটেলটার মানে এন্ট্রেন্সে এই অংশটা দেওয়া, মানে এই ফাউন্টেনটা দেওয়া। এই যে দেখো, পানিটাকে যদি দেখাই তখন বুঝতে পারবা। এই যে দেখো, ল্যামিনার ফ্লো বা ধারারেখ প্রবাহ, সব জায়গায় বেগ সমান এবং একদম সমান্তরালে সবগুলো সুন্দর মতো করে লেয়ার বাই লেয়ার যাচ্ছে। দেখছো কি সুন্দর দেখতে? কিন্তু এটা কিন্তু প্রকৃতিতে সব সময় থাকে না, এটাকে কিন্তু তৈরি করতে হয়েছে। মানে এটা আমার আর্টিফিশিয়ালি তৈরি করা।
এখন তোমার মনে হতে পারে ভাই তৈরি করছে, এটা তো তাহলে অনেক খরচের ব্যাপার, বুর্জ আর এলোভে তৈরি করছে অনেক কিছু। না ভাই, এটা বাসাতেও তৈরি করা যায়। কিভাবে দেখাইতেছি, এই দেখো আরেকটা ভিডিও। এই যে ওনা, এটা হচ্ছে ইউটিউবে আমার খুব পছন্দের একজন ব্যক্তি, ওর নাম হচ্ছে, ওর চ্যানেলটার নাম হচ্ছে দ্য কিং অফ র্যান্ডম। ও বিভিন্ন বাসার জিনিসপাতি দিয়ে এইসব বিজ্ঞানের জিনিসপাতি বানায়। তাহলে দেখো এটা দেখতে কেমন, এটা দেখাই। এই যে দেখো বাসার জিনিসপাতি বিভিন্ন পাইপ টেপ দিয়ে ওই ল্যামিনার ফ্লোটা বানাবে। এই দেখছো পানি ওখান দিয়ে আসতেছে, এই যে পারফেক্টলি একদম পারফেক্টলি দেখো জায়গায় বেগের মান কি সমান আছে, এবং একদম সর্বোচ্চ বেগের মান সমান হয়ে সুন্দরভাবে যাইতেছে। তাহলে এর মধ্যে ধারারেখ প্রবাহ, সমপ্রবাহ, স্থির প্রবাহ সবার বৈশিষ্ট্যই কিন্তু এর মধ্যে কিছুটা কম্পেয়ার হচ্ছে। ব্যাপারটা কি বোঝা গেল? আমি নিজেই আটকে তোমাকে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে দেখো পানিটা একদম সুন্দর মতো যাচ্ছে, এবং ও যদি হাত দেয় ডিসরাপ্ট হয় তখন বিক্ষিপ্ত প্রবাহ হয়ে যায়, দেখছো? এবং ও এখন তোমাদেরকে দেখাবে কিভাবে কি তৈরি করতে হয়। ভাই আজকের পিডিএফটা শেষে, ভিডিওটা লং তো, পিডিএফটা শেষে লিঙ্কটা দিয়ে দিব। বাসে যদি কেউ তৈরি করতে চাও তাহলে তোমরা এখানে দেখে দেখে তৈরি করতে পারবা, কোনো সমস্যা নাই। এটা দেখতে খুবই সুন্দর হয়, খুবই সুন্দর। সো এখন আমাকে একটু অনেস্ট ওপিনিয়ন দিবা। ভাইয়া যে প্রমিসটা করছিলাম থিওরি বোঝানো, এরপরে কোশ্চেনে পরীক্ষায় বলে দিছি সংজ্ঞাগুলো আসে এখান থেকে, এক্সট্রা কিছু থাকে না। এরপরে ছিল তোমাকে প্র্যাকটিক্যাল দেখানো, সেগুলো বোঝানোর। এগুলো কি বুঝতে পারছো কিনা চ্যাট বক্সে একটু কষ্ট করে জানাও আমাকে। গুড। এই তো অনেস্ট ওপিনিয়ন এই কারণেই ভাল লাগে। থ্যাংক ইউ সো মাচ। এরকম অনেক লাইফে অন্য কিছু হও না হও ভাই, অনেস্ট থাইকো, এই জিনিসটা খুব লাইফে খুবই খুবই কাজে দেয়। দেখো এক্সট্রার পরে হচ্ছে এখন আমরা যাব একটা টপিক, সেটাকে বলা হয় সান্দ্রতা। এটা তোমাদের নতুন একটা টপিক, হ্যাঁ কলেজে উঠে নতুন একটা টপিক পড়ছো, কিন্তু এটা খুবই ইজি এবং একটা টপিকের সাথে খুবই মিলে, কাইন্ড অফ ঘর্ষণের মতো। আমরা সিম্পল একটা বস্তুর উপর দিয়ে একটা বস্তু চলে গেলে যে ঘর্ষণ হয় না, ওই রকম মতো। কিন্তু এটা শুধুমাত্র প্রযোজ্য হবে কার জন্য? শুধুমাত্র প্রবাহীর জন্য প্রযোজ্য হবে, আর কারোর জন্য না। আমরা তো দেখছি ঘর্ষণ কঠিন বস্তুর জন্য হয়, লিকুইডের জন্য কত কিছু দেখছি, বাট প্রবাহীর জন্য হয় শুধুমাত্র সান্দ্রতা, বাতাস বলো পানি বলো তাদের জন্য। এখন চলো সান্দ্রতার কনসেপ্টটা একটু বুঝায় বলি, সান্দ্রতা কিভাবে কাজ করে। ধরো একটা জায়গা দিয়ে পানি প্রবাহিত হইতেছে, হ্যাঁ। সো পানি প্রবাহিত হইতে থাকলে আমরা সান্দ্রতা হিসেবে কি দেখি, মানে এটার বৈশিষ্ট্য হিসেবে যদি সংজ্ঞা আকারে তোমাদের বলে দেই, মানে যে ধর্মের ধরুন প্রবাহীর বিভিন্ন স্তরে আপেক্ষিক গতির বাধা সৃষ্টি হয় তাকে প্রবাহীর সান্দ্রতা বলে। তুমি বোঝো, এখানে ছবিটা সুন্দর মতো দেওয়া, ভাইয়া তোমাকে ছবিটার একদম পাই টু পাই বোঝাই। ধরো এই জায়গাটা দিয়ে পানি প্রবাহিত হইতেছে, হ্যাঁ, পানি প্রবাহিত হইতেছে। আমরা যদি চিন্তা করি যে এই পানিটা প্রবাহিত হইতেছে, একে আমরা কল্পনার জগতে মানে ক্যালকুলেশন করার জন্য আমরা একে স্তরে স্তরে ভাগ করে নিলাম। দেখো এখানে তিনটা স্তরে ভাগ করলাম, স্তর নাম্বার 1, এরপর আরেকটা স্তরে ভাগ করে নিলাম বোঝার জন্য স্তর নাম্বার 2, এটা হচ্ছে স্তর নাম্বার 3। দেখো এটা হচ্ছে যে ভূমি, ঠিক আছে। এখন এরা যাচ্ছে কোন দিকে? এরা আমি চিন্তা করলাম এই দিক বরাবর যাচ্ছিল ভি বেগ নিয়ে। কল্পনা করো তুমি একটা জায়গায় যাইতেছো এবং তোমার সাথে আরেকটা বস্তু লাগানো যে কিনা স্থির। তাহলে চিন্তা করো তো, তাহলে একটা বাধা যে কাজ করবে, সেই বাধাটা সবচেয়ে বেশি কার হবে, 3-এ 2-এ নাকি 1-এ? ভেরি গুড। এটা যদি বুঝে যাও তাহলে সান্দ্রতা বুঝা গেছো, সিম্পল জিনিস ভাই। মানে তুমি যখন যাইতেছো এখানে লেয়ার 1টা এই জায়গাটায় কিসের সাথে যুক্ত? দেখতে পাইতেছি ভূমির সাথে যুক্ত, তাহলে ভূমি তার সবসময় তার টেনে ধরতে চাবে, ফলে তার বেগটা কিছুটা কম হবে। ধরো এর বেগটা যদি হয় 5 মিটার পার সেকেন্ড, তারপরের তার বেগ আমরা দেখতে পারবো ধরো 7 মিটার পার সেকেন্ড। আর উপরে যেহেতু তার ক্ষেত্রে সবাই গতিশীলই আছে, তো এই 3 নাম্বারটা কি খুব একটা বাধা ফিল করে না 2-এর তুলনায়, তাহলে সেটা দেখতে পারবো ধরো 10 মিটার পার সেকেন্ড। এই যে কনসেপ্টটা, এটাকে বলা হয় সান্দ্রতা। এখন সান্দ্রতার এই কনসেপ্টটাকে কি বলতে পারি আমরা? আমরা এখন দেখবো যে এই যে কনসেপ্টটা কাজ করে এটা কিভাবে সামনের দিকে আগাবে। এখন দেখো এই যে লিকুইড গুলার স্তরে স্তরে আমরা বললাম তাদের মধ্যবর্তী কাজ করতেছে, ভাইয়া ধরে নিলাম কি এই যে এই অংশটার ক্ষেত্রে আমরা ধরে নিলাম এই যে দূরত্ব স্তরগুলা ছোট্ট ছোট্ট সমান 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 স্তর,
এদেরকে ছোট্ট ছোট্ট স্তরকে ভাইয়া ধরে নিলাম ধরো ডি ওয়াই, ঠিক আছে। এবং বেগ একটা জায়গায় ধরো এখানটাতে বেগ হচ্ছে v0 ছিল, অর্থাৎ একদম স্থির আছে, তারপর একটা আরেকটু বেগ পায়, তারপর একটা আরেকটু বেগ পায়, আরেকটু বেগ পায়, আরেকটু বেগ পায়, এরপরের গুলো উপরের স্তরটা একদম বেশি বেগে থাকে। তুমি একটু ভালো মতো বুঝবা, কারো যদি তাও কনফিউশন থাইকা থাকে। একটা বোর্ড নিলাম ভাইয়া, বোর্ড নিবার পরে কি করলাম, এই জায়গাটার মধ্যে ভাইয়া একটু মধু দিলাম, জাস্ট মধু এখানটাতে লাগাইলাম, জাস্ট এখানটাতে একটু মধু লাগাইলাম। খেয়াল করে দেখবা মধুর উপরের স্তরটা এইভাবে করে গড়ায় পড়তেছে, কিন্তু এই জায়গার নিচের স্তরগুলোতে মধু এখনো লাগানো, মানে সেগুলা গতিশীল হয় না, উপর থেকে একটু একটু গোড়ায় গোড়ায় নিচের দিকে পড়তে থাকে। ব্যাপারটা কখনো খেয়াল করছো কিনা আমাকে একটু চ্যাট বক্সে বলতো। এই তো ইশতিয়াক চমৎকার উদাহরণ দিছে যে ভাইয়া নদীর পানি যদি প্রবাহিত হয়, যদিও নদীর পানির প্রবাহের ক্ষেত্রে উপরের স্তরগুলা কি দেখা যায়, বেশি বেগ থাকে, আর নিচে যখন সেগুলা কি প্রায় চলে না বললেই চললো এরকম। ভেরি গুড। তাহলে দেখো এই পর্যন্ত যদি বোঝো সেটা কি সান্দ্রতা হিসাবে কাজ করে। এখন সান্দ্রতা তো আমাকে একটু ক্যালকুলেশনও করতে হবে, কিভাবে ক্যালকুলেট করে। ধরো আমরা যদি বলি, আমি তোমাদেরকে একটু দেখতে চাই আগের পড়াগুলা মনে আছে কিনা। আমি তোমাকে এক একটা দূরত্ব বলে দিলাম, ছোট্ট ছোট্ট ওয়াই, হ্যাঁ, এখানে ছোট্ট ছোট্ট যদি ধরো ওয়াই বলে দেই, ছোট্ট করে ওয়াই বলে দেই, এই যে দূরত্ব গুলোকে ধরো ওয়াই বলে দিলাম। তোমরা দেখি তো, তোমাদেরকে হচ্ছে ক্যালকুলাসের একদম সিম্পল ধারণাটা অঙ্কুর ভাই দিছিল, সেটা তোমাদের মনে আছে কিনা কে বলতে পারে আমাকে। ভাইয়া যদি লেখি এই যে একটা আরেকটার তুলনায় বেগের মান ধরো ভি বেগ বেশি, এটা হচ্ছে ভি, পরেরটা হচ্ছে ধরো ভি বেগ, পরেরটা যদি ধরো 2v, পরেরটা ধরো 3v, জাস্ট ধরে নিচ্ছি ভাইয়া। তাহলে আমি চিন্তা করলাম এই জায়গাটায় আমি যদি লিখি ডি ডি ওয়াই অফ ভি, ভাইয়া এই কথাটা লেখার মানে কি কেউ কি চ্যাট বক্সে লিখতে পারবা? দেখি ভেক্টর চ্যাপ্টার এটা বলছিল, মনে আছে কিনা। সানজিদা সুন্দর করে অ্যান্সার লিখছে ওয়াই এর সাপেক্ষে ভি। যেটাই লেখছো, এই যেটাই লেখছো ওয়াই এর সাপেক্ষে ভি, ওয়াই দিয়ে কি বুঝাইতেছি, দূরত্ব, ভি দিয়ে কি বুঝাইতেছি, বেগ। তার মানে দূরত্বর সাপেক্ষে বেগের পরিবর্তন। কথাটা বলো তো বুঝছো কিনা চ্যাট বক্সে। গুড, এই তো বুঝা গেছো। তাহলে এই জায়গাটায় ভাইয়া যদি বলি ডি ডি ওয়াই অফ ভি মানে কি, এখানে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ভি, তোমরা যেটা বললা তোমাদের কথা অনুযায়ী লিখতেছি, ওয়াই এর সাপেক্ষে ভি এর পরিবর্তন। তাহলে আমরা কি বলতে পারি, ওয়াই হচ্ছে কি, ওয়াই হচ্ছে যে আমার এই জায়গাটায় দূরত্ব, তাহলে দূরত্ব এর সাপেক্ষে বেগ এর পরিবর্তন। এই জিনিসটাকে, এই যে কনসেপ্টটাকে, এইটাকে আমরা এখন বিল্ড আপ করব নিউটন সাহেবের ফর্মুলা অনুযায়ী। নিউটন সাহেব কি বলছে সেটা এখন দেখব, চলো। নিউটন সাহেব বলল প্রবাহীর দুইটা স্তরের মধ্যে আমরা যদি কল্পনা করি যে দুইটার মধ্যে আপেক্ষিক বেগ আছে। আপেক্ষিক বলতে কি বোঝায়, একটার তুলনায় আরেকটার বেগ তারা অনুভব করতে পারবে। ব্যাপারটা হইলো তাহলে বিপরীত দিক বরাবর, মানে বেগ থাকলে প্রবাহের বিপরীত দিকে যে স্পর্শকীয় সান্দ্র বলটা অনুভব হয় বা ক্রিয়া করে, তার মান যদি ভাইয়া এফ দিয়ে বলি, নিউটন সাহেব বললেন সেই বলের মানটা, এই যে তলটা আছে, এই যে তলটা আছে, এই তলের প্রতি তলের ক্ষেত্রফল আছে, এই তলের ক্ষেত্রফলের সমানুপাতিক। আবার তিনি বললেন ধরো 1 নম্বর ইকুয়েশন, তারপরে বললেন এবং তাদের মধ্যাকার যে বেগের পরিবর্তনটা, এই যে ধরো এই যে দূরত্বের সাপেক্ষে বেগের পরিবর্তন তারও সমানুপাতিক। তোমাদেরকে এক্সট্রা করে একটু জানায় রাখতে চাই, যদি ধরো বিভিন্ন বইটই দেখো ইংলিশ বইগুলাতে, মানে যারা ব্রিটিশ রাইটারের বই, সেগুলোর মধ্যে এই রাশিটাকে একবারে ইনক্লাইন করছে এবং নিউটন সাহেবও সেভাবে করেই বলছে। সেটাকে বলা হয় হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ভেলোসিটি গ্রেডিয়েন্ট। এখন তোমার মাথায় আসতে পারে ভাইয়া ইংলিশটার অর্থটা কি, তাহলে ভেলোসিটি গ্রেডিয়েন্টের অর্থটা কি হবে, এটাকে বাংলায় বলা হয় হচ্ছে বেগের নতি। বেগের নতি, বেগের নতির মানেটা কি ভাইয়া বাংলায়, এর মানে হইতেছে দূরত্বের সাপেক্ষে বেগের পরিবর্তন। তাহলে এই জায়গাটায় কি বললেন,
তিনি বললেন যে এই যে বল কাজ করতেছে সেটা তার ক্ষেত্রফলের সমানুপাতিক এবং এই যে বল কাজ করতেছে তার বেগের নতিক সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি 1 নাম্বার ইকুয়েশন এন্ড 2 নাম্বার ইকুয়েশন থেকে ভাইয়া লিখতে পারি কি? ভাইয়া লিখতে পারি এফ ইজ প্রপোর্শন টু এ ডিভি ডিওয়াই অথবা ডি ডিওয়াই অফ ভি। ঠিক আছে, তাহলে এখানে কি লেখা যায়? তারপরে তিনি বললেন একে সমান করা যাবে একটা ধ্রুবক দিয়ে। এই ধ্রুবকটাকে বলা হয় ইটা দ্বারা, নিউটন সাহেব ইন্ডিকেট করলেন, এটাকে ডিভি ডিওয়াই বলা হয়। তোমাদের পরীক্ষায় শুধুমাত্র এই ফর্মুলাটা থেকে সূত্র আসবে এবং পরীক্ষায় আসবে। এখন ইটাকে কি বললেন? ইটাকে তিনি বললেন এটা একটা ধ্রুবক এবং এই ধ্রুবকটা বিভিন্ন প্রবাহীর জন্য বিভিন্ন হবে। তখন তাকে কি বলা হবে? এই ইটাকে বলা হয় সান্দ্রতা গুণাঙ্ক। সান্দ্রতা গুণাঙ্ক অথবা কিছু বইতে এটাকে সান্দ্রতা সহগও বলা হয়েছে। সান্দ্রতা সহগ। এখন তোমার মাথায় আসাটা স্বাভাবিক, ভাই সান্দ্রতা সহগ এগুলো সবকিছুই তো বুঝলাম, তাহলে এখান থেকে কোশ্চেন কি কি আসতে পারে সেটা যদি একটু আইডিয়া দিতেন। চলো আইডিয়া দিই। তোমারে আইডিয়া যদি দিতে চাই, ভাইয়া একটু দাঁড়াও, এই জায়গাটায় একটা স্লাইড অ্যাড করে নিই। এখন পর্যন্ত আমরা কি কি প্রুফ করলাম? আমরা যা যা প্রুফ করলাম সেটা হচ্ছে এই পর্যন্ত, যে নিউটন সাহেবের ফর্মুলা, বল কাজ করে, সেই বল সান্দ্রতা সহ গুণ তার ক্ষেত্রফল, যেটা কোশ্চেনে দেওয়া থাকবে, বেগের পরিবর্তন দূরত্বের সাপেক্ষে কোশ্চেনে দেওয়া থাকে, সাধারণত বল বের করতে বলে। তাহলে ভাইয়া এখান থেকে কোশ্চেন আসবে কি কি ধরনের? ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন যদি বলি বা তোমাদের বোর্ডের কোশ্চেন যদি বলি, এখান থেকে তোমাকে বলবে ইটা এর দুইটা জিনিস, সেটা হলো তার মাত্রা এবং একক। তাহলে ভাইয়া যদি বলি এত এর এককটা কি হবে সেটা বের করতে, তুমি কোনোভাবে মুখস্থ করবা না, কোনো একক কোনো মাত্রা কখনো মুখস্থ করা লাগবে না। কিভাবে? তুমি এটার ইকুয়েশনটা তোমার মাথায় আছে, তুমি এখন ওই ইকুয়েশনে যাও, এটাকে আলাদা করো। আলাদা করলে কি পাওয়া যায়? পাওয়া যায় হইতেছে এফ ডিভাইডেড বাই এ ইন্টু ডিভি ডিওয়াই। আচ্ছা, বলের একক আমরা জানি নিউটন, ঠিক আছে, বলের একক হইতেছে নিউটন। তাহলে ভাইয়া যদি নিউটন বসাই, এরপরে ক্ষেত্রফলের একক কি? মিটার স্কয়ার। বেগের একক, বেগের একক হইতেছে মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই ডিওয়াই হইতেছে মিটার। তাহলে ভাইয়া যদি এখানে লিখি এই জায়গাটায় মিটার, তাহলে মিটারে মিটারে কাটা, এর পরের লাইনে ভাইয়া কি পাওয়া যায়? নিউটন পার সেকেন্ড ছিল, উপরে গেলে সেকেন্ড মিটার স্কয়ার। ঠিক আছে, এখন তোমাদের মনে আছে কিনা তোমরা আমাকে বলবা। একটা হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, এটা একটা একক। তার পাশাপাশি ভাইয়া চাইলেই কিন্তু লিখতে পারি নিউটন পার মিটার স্কয়ার সেকেন্ড। ক্লাস 9-10 একটা জিনিস পড়ছিলাম, নিউটন পার মিটার স্কয়ারকে একটা নামে ডাকা হয়, মনে আছে কারো? চ্যাট বক্সে একটু জানাও তো। ভেরি গুড নুসরাত, থ্যাংক ইউ সো মাচ। এই তো মিম, কৌশিক, রিদম, ইশতিয়াক, চমৎকার। এই নিউটন পার মিটার স্কয়ারকে বলা হয় হচ্ছে প্যাসকেল। তাহলে এর একক তিনটা হিসেবে তোমাদের পরীক্ষা আসতে পারে, নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার সেকেন্ড, অথবা প্যাসকেল সেকেন্ড। তুমি কোনোটা দেখলেই ভয় পাবা না, মাঝে মাঝেই দেখলে বলা হয় যে এটার সাথে কোনটা সাদৃশ্যপূর্ণ, কোশ্চেনটা দেওয়া থাকে প্যাসকেল সেকেন্ডের। হ্যাঁ, আচ্ছা, এখন তো একক বললাম, আরেকটা কোশ্চেন বলে দেই ইউনিভার্সিটির, সেটা কি? এটা এর মাত্রা বের করতে হবে। এখন আমরা মাত্রা বের করব। মাত্রা কিভাবে বের করে? ঠিক আগের মতোই, এই যে ইটা এর মাত্রা থার্ড ব্র্যাকেটের মধ্যে ভাইয়া লিখলাম, সেটা কি? বলের মাত্রা, এরপরে ক্ষেত্রফলের মাত্রা, এরপরে আমরা যদি বলি তার বেগের মাত্রা আর হচ্ছে দূরত্বের মাত্রা। তাহলে ভাইয়া বলি এই যে বেগ আর দূরত্বের মাত্রাগুলোর মধ্যে যদি বলতে চাই, ধরো ডিভি আর হচ্ছে ডিওয়াই, তাহলে এখানে কি লিখতে পারি? বলের মাত্রা আমরা জানি, বল জানি নিউটন সাহেবের দ্বিতীয় সূত্র অনুযায়ী ভর গুণন ত্বরণ। ভরের জন্য আমরা এম বসাই, ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এল পার টি স্কয়ার। ওকে, ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কয়ার, তাহলে লিখবো এম স্কয়ার মিটার স্কয়ার। আচ্ছা, সরি লেন্থ, আরে খুবই দুঃখিত, লেন্থ তো ভাইয়া একটু এল স্কয়ার লিখে দিই, দৈর্ঘ্য যেহেতু এল স্কয়ার।
এরপরে দেখো বেগ হচ্ছে কি মিটার পার সেকেন্ড, তাহলে কি লেখা যায় এল পার টি। আচ্ছা, এরপরে দূরত্বকে বলা হয় এল। দেখো এল এল গণ, এখান থেকে আমরা পরে পেয়ে যাচ্ছি কি মাত্রা, এল স্কোয়ারটা উপরে গেলে মাত্রা পেয়ে যাইতেছি এই ক্ষেত্রে এম, এখানে 2 ছিল এখানে 1, তাহলে -1 হয়ে যাবে, তাহলে এল -1 টি টু দি পাওয়ার মাইনাস, এখানে একটা -1 ছিল উপরে গেলে +1, তাহলে -1 হয়ে যায়। একটু মুছে লিখে দিই, এখানে হয়ে যায় -1। এটাই হচ্ছে যে তার অ্যান্সার। এখন তোমরা আমাকে সত্যিকার অর্থে বলো এই পর্যন্ত বোঝা গেছে কিনা, একটু চ্যাট বক্সে জানিয়ে দাও আমাকে। গুড, ঠিক আছে, এই পর্যন্ত যদি বোঝা যায় তাহলে চলো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাব, কিন্তু তার আগে এইবার তোমাকে একটা বোর্ড কোশ্চেনের ব্যাপারে বলবো, যেটা অলওয়েজ বোর্ডে আসতে দেখা যায়। তুমি 2019 দেখো, 18 দেখো, কোশ্চেন গুলো যদি একটু ভালো মতো বুঝে থাকো, ওইখানে দেখবা বিভিন্ন জেলার যে কোশ্চেন গুলো থাকে, বিভিন্ন জেলার কলেজগুলো বা ক্যান্টনমেন্ট কলেজগুলা, এগুলাতে এই কোশ্চেনটা বারবার আসছে। সান্দ্রতা এবং ঘর্ষণের মধ্যে পার্থক্য, মানে মানে খ নাম্বারে আসে। তাহলে পার্থক্যটা কি? এই যে আমি ইংলিশে লেখা দিছি, এটা যদি আমি বাংলায় বলি, মানে ভিসকোসিটি যাকে ইংলিশে বলা হয়, এটা কি সারফেস এরিয়ার সমানুপাতিক। এই যে আমরা সূত্রটা দেখছি, সারফেস এরিয়া সমানুপাতিক, কিন্তু আমরা যদি বলি যে ঘর্ষণ সেটা সমানুপাতিক না, এটা একটা পার্থক্য। 2 নাম্বারটা, সান্দ্রতা যখন ডিপেন্ড করে, সেটা ডিপেন্ড করে কি তার যে মাধ্যম আছে সেই মাধ্যমের উপর। তুমি যদি মধু নাও এক ধরনের সান্দ্রতা, তুমি যদি পানি নাও এক ধরনের সান্দ্রতা, তুমি যদি গ্রিজ নাও এক ধরনের সান্দ্রতা, কিন্তু ঘর্ষণ সবার জন্য এখানে কারো বেগের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, তাহলে 2টা পার্থক্য বলে দিলাম, জাস্ট পরীক্ষায় লিখো, এটা লিখলেই হয়ে যায়। তারপরে এই জায়গাটায় ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দেওয়া, দেখো এখানে ফর্মুলা বলে দিছে, একটা যেরকম ম্যাথ সব সময় আসে সেটাই বলে দিচ্ছি। এত ক্ষেত্রফল বিশিষ্ট একটা ধাতব পাত, তাহলে এটারে কি বলবো, এটারে এ বলতে পারলাম। কতটুকু পুরু গ্লিসারিন স্তর, তাহলে পুরু গ্লিসারিন স্তর 5 মিলিমিটার, তাহলে এটারে ধরো ডি ওয়াই দ্বারা ইন্ডিকেট করলাম, সেটা কত 5 মিলিমিটার, তার মানে 5 × 10⁻³ মিটার। একটা বেগের মান দেওয়া আছে, সেটারে ধরো ডিভি দ্বারা ইন্ডিকেট করলাম। চালনা করতে একটা অনুভূমিক বলের প্রয়োজন, সেটা কত, এই অনুভূমিক বল এফ এর ভ্যালু দেওয়া আছে, বলছে সান্দ্রতা গুণাঙ্কের মান নির্ধারণ করতে। আমরা তো একটু আগে ফর্মুলা পড়লাম, এফ ইজ ইকুয়ালস টু ইটা এ ডিভি ডিওয়াই। তাহলে ভাইয়া কি বলতে পারি, ইটা এর ভ্যালু কত হয়ে যাবে, এফ ইন্টু এ ইন্টু ডিভি ডিওয়াই। দেখি তো ভাইয়া ক্যালকুলেটরে বসাই, তোমরাও ক্যালকুলেটরে বসাও, আমাকে একটু মানটা বলে দাও। এখানে পেয়ে যাচ্ছি কত, 0.5 ডিভাইডেড বাই, আমরা যদি মান বসাই, এ হচ্ছে ক্ষেত্রফল 0.02 ইন্টু, এরপরে বেগের মান বলে দিয়েছে, বেগের মান হচ্ছে যে আমরা যদি বলি 0.06 ডিভাইডেড বাই 5 × 10⁻³ ওকে, তাহলে আমি অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, অনেক বড় একটা মানের মতো আসছে, সেটা হচ্ছে 2 পয়েন্ট সামথিং এর মতো। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কত চলে আসতেছে, অ্যান্সারটা চলে আসতেছে 2.5 এর কাছাকাছি এরকম একটা ভ্যালু, বা 2 পয়েন্ট মানে 0.8ও বলতে পারো, এরকম একটা ভ্যালু আর কি আসতেছে, বা 2 পয়েন্ট সামথিং, তাই না? তাহলে দেখো লিখে দিচ্ছি, এটার মান কত, এটার মান চলে আসে 2.8 এর কাছাকাছি। এবং আমরা কি দেখলাম, এর এককটা কত, প্যাসকেল সেকেন্ড বলতে পারি, অথবা নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, অথবা নিউটন পার মিটার স্কোয়ার সেকেন্ড। বলো তো দেখি এই ম্যাথটা বোঝা গেল কিনা, একটু চ্যাট বক্সে জানিয়ে দাও আমাকে কষ্ট করে। গুড, এই তো, এখান থেকে এই কোশ্চেনটাই সবসময় আসে, কিন্তু সামনে একটা প্যাচ আছে, প্যাচটা একটু বলবো। এই প্যাচটা বলবার আগে ভাইয়া যদি বলি,
যে এই সান্দ্রতার উপরে বিজ্ঞানীরা কিছু পরীক্ষা করছে, যেগুলো তোমাদের বইতে পরীক্ষার কোন ধরনের এক্সপেরিমেন্ট কিভাবে করতে হয় না করতে এটা বলে নাই, কারণ এটা খুব এক্সট্রিম লেভেলের এক্সপেরিমেন্ট, এটা আসলে নর্মাল ল্যাবে করা যাবে না। তাহলে সান্দ্রতার এই কনসেপ্টটা কি বলছে? বলছে তাপমাত্রা তরল গ্যাসের মধ্যে সম্পর্ক। তো এটা বলে দিছে, যেটা একটু মাথায় রাখতে হবে, যে তরল পদার্থের সাথে যদি সম্পর্কের কথা বলি, তার লগের যে সান্দ্রতা সহগ তার মানটা এ প্লাস বি বাই টি এটা হবে। তাহলে এ আর বি এখানে তারা পরীক্ষামূলক ধ্রুবকের মান বলছে, পরীক্ষামূলক ধ্রুবক, এটা পরীক্ষার সময় ধ্রুবক হিসেবে কল্পনা করছে। গ্যাসের ক্ষেত্রে রুট ওভার টি, এটা একটু দাগায় দিয়ে রাখলাম, এটা এক্সামে বারবার আসে, গ্যাসের জন্য কোন সম্পর্কটি সঠিক সান্দ্রতায়। এগুলো পরীক্ষার ফলাফল, এটা আসলে তোমাদের জন্য কিছু করারও নাই, মানে যেহেতু তোমাদের বইতে কোনো কিছুই দেওয়া নাই, এখানে জাস্ট বলে দেওয়া কিছু বইতে, সেটার অংশ। চাপের প্রভাব, দেখা গেছে যে যদি তুমি তরলের চাপ বাড়াইতে থাকো, তাহলে কি এই জায়গাটায় আমাদের যে সান্দ্রতা সেটাও কি বাড়তে থাকবে। আচ্ছা ঠিক আছে, এটাও বুঝলাম। গ্যাসের ক্ষেত্রে একটু ডিফারেন্ট টাইপ অফ প্রসিজার দেখা গেছে, মানে গ্যাসের ক্ষেত্রে আমরা যদি বলি, সেই গ্যাসের মধ্যে একটু ডিফারেন্ট প্রসিজার কি, যে কোনো প্রভাব আসলে তেমন দেখতে পাই নাই, সেই জিনিসটা আমি তোমাকে একটু আইডিয়া দিয়ে রাখি। ম্যাক্সওয়েল সাহেবের একটা এক্সপেরিমেন্ট ছিল গতিতত্ত্বের, সেটার উপর ভিত্তি করে বলছে কোনো প্রভাব নাই, কিন্তু এটার একটা এক্সেপশনও আছে। এক্সেপশনটা তুমি যখন আমাদের মতো ধরো ইঞ্জিনিয়ারিং লাইনে আসো বা অন্যান্য যেখানেই পড়ো না কেন তুমি ভাই, তোমার ইচ্ছা থাকলেই হলো লাইফে, তোমার যদি জানার ইচ্ছা থাকে ইউনিভার্সিটি লাইফে আরো কিছু এক্সট্রা টপিক পড়বা, তখন দেখবা একটু আলাদা দেখা গেছে যে যখন নিম্নচাপ ক্রিয়েট করা হয় তখন কিছুটা ব্যতিক্রমও লক্ষ্য করা যায়। বাট তোমাদের বইতে যখন কোয়েশ্চেন আসে বোর্ডে যে গ্যাসের উপরে চাপ কি, সবাই বলে বাড়ে বা কমবে, এটা নিয়ে ডিবেট করে, আসলে কোনো প্রভাবই থাকে না। সো এটা হচ্ছে জাস্ট নর্মাল থিওরি। এরপরে হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা আজকের ক্লাসের আসতেছে, সেটা হচ্ছে স্টোকসের সূত্র। সো স্টোকসের সূত্রটা কি সেটা এখন বুঝবো। দেখো, স্টোকসের সূত্রের কনসেপ্টটা হলো, স্টোক সাহেব কি বললেন, এই যে গোলক লেভেলের, ধরো তিনি বললেন কোন একটা সান্দ্র মাধ্যম যদি থাকে, সেটা হতে পারে লিকুইড, হতে পারে গ্যাস, তো তার মধ্য দিয়ে কোন একটা বস্তু যদি গতিশীল থাকে, তখন এই বস্তুটাকে লিকুইডটা সবসময় তার দিকে টেনে ধরে রাখতে চায়, তাই না? কারণ কি, সান্দ্র বলের জন্য। তাহলে প্রবাহীর বিভিন্ন স্তরের মধ্যে আপেক্ষিক গতির এই যে সৃষ্টি হইতেছে, এখন এই যে সান্দ্র বল কাজ করে, তাহলে তার সূত্রটা কি ছিল, একটা গোলকের জন্য ছিল, যে একটা গোলক, তার সূত্রটা কি ছিল, শুধু গোলকের জন্যই। একটা গোলক শেপের কিছু যদি থাকে, নিরেট গোলক, তার ব্যাসার্ধ যদি হয় আর, সেটা যদি চিন্তা করা হয় একটা সান্দ্রতা, তরলের একটা সান্দ্রতার ভিতর দিয়ে যাইতেছে, সেই তরলের সান্দ্রতার সহগ কত ইটা দিয়ে যায়, এবং তার বেগটা, সে যে বেগ প্রাপ্ত হয়েছে তার মান যদি ভি বেগ হয়, তখন সে সাহেব কি করলেন, একটা সূত্র দিয়ে ফেললেন। সূত্রটাকে কি বললেন, যেটা স্টোকস সূত্র, যার এক্সপেরিমেন্ট কিভাবে করছে সেটা তোমাদের বইতে নাই, কারণ এটা পড়তে আরো অনেক টপিক লাগবে তোমার, মানে ইঞ্জিনিয়ারিং এর থার্ড ফোর্থ ইয়ারে এসে এটা একদম প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন পাবা। বাট এখানে তিনি কি সূত্র দিলেন, 6 পাই আর ইটা ভি। তিনি আলাদা আলাদা ভাবে বললেন এই যে সান্দ্র বলটা কাজ করতেছে, সেই সান্দ্র বলটা সমানুপাতিক হবে তার ব্যাসার্ধের গোলকের, তার সান্দ্রতা সহগের, এবং সে যে বেগ প্রাপ্ত হয় ভি বেগ নিয়ে সে যে পড়তেছে। এখন কথা হইল, সমানুপাতিকের পরে তিনি একটা গাণিতিক ভাবে প্রমাণ করে একটা জিনিস দেখাইছিলেন। গাণিতিক প্রমাণ করে তিনি কি দেখাইছিলেন, তার যদি একটা ধ্রুবক ধরেন যে এফ ইজ ইকুয়ালস টু কে আর ইটা ভি, এই কে এর ভ্যালুটা তিনি গাণিতিক ভাবে প্রমাণ করে আসছিলেন 6 পাই, যেটা তুমি ইউনিভার্সিটি লেভেলে গেলে বুঝবা, যেহেতু তোমাদের কোনো বইতে এটা বলা নাই। বাট তোমাদের একটা জিনিস পরীক্ষায় কিছু কিছু কলেজে আসতে দেখা গেছে, অ্যাডমিশনের ইয়াতে তো আসলে প্রমাণ আসে না, কিন্তু কিছু কলেজে খ নাম্বারে প্রমাণটা আসতে দেখছে, খুবই গুটি কয়েক, কিন্তু আমি তোমাকে প্রমাণটা একটু বুঝাইতে চাই, একটু ঠান্ডা মাথায় দেখো। ভাইয়া বললাম যে এই যে গাণিতিক ভাবে তিনি প্রমাণ করছেন, সেটা ঠিক আছে, আমরা মাইনে নিলাম যে তিনি গাণিতিক ভাবে প্রমাণ করছেন, যেটা আমরা ইঞ্জিনিয়ারিং লেভেলে আরো বড় হইলে পড়বো ইউনিভার্সিটিতে যে। কিন্তু আমি কিভাবে বিশ্বাস করি যে তিনি যে বললেন যে বলটা, সেই বলটা তার ব্যাসার্ধ, তার সান্দ্রতা গুণাঙ্ক আর বেগের সমান, তাহলে ভাইয়া লিখে নিচ্ছি, এটাকে বলা হয় মাত্রা বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ।
মাত্রা বিশ্লেষণ অথবা মাত্রিক পদ্ধতি, এটা মনে হয় তোমরা আজকে প্রথম পড়বা, কিন্তু খুবই মজার। মাত্রিক পদ্ধতিতে প্রমাণ, কার সূত্র? স্টোকসের সূত্রের প্রমাণ। দেখো ভাইয়া বললাম সে গাণিতিক পদ্ধতিতে প্রমাণ করছে, তাহলে ওটা কি মান ছিল? কে এর মান ছিল 6 পাই, এখানে লিখলাম কে। এখন আমি জানি না ইটা এর ভ্যালু, আর এর ভ্যালু, ভি এর ভ্যালু এর কত। যদি এর সমান হয় তাহলে আমরা মানবো, যদি না হয় তাহলে মানবো না। ধরে নিলাম ইটা টু দি পাওয়ার এক্স, আর এর মান ধরলাম আর টু দি পাওয়ার ওয়াই, ভি এর মান ধরে নিলাম জেড। এখন বলো তো দেখি, যদি এই জিনিসটা সমানুপাতিক হয় তাহলে ইটার কোনো না কোনো একটা ভ্যালু থাকবে, আর এরও কোনো না কোনো একটা ভ্যালু থাকবে, ভি এর কোনো একটা কোনো ভ্যালু থাকবে। যদি না হয় তাহলে এদের ভ্যালু 0 আসবে এবং তারা হবে না। দেখি প্রমাণটা করে দেখি। আমরা এখন যদি বলি যে এই জায়গাটায় তাদের মাত্রাগুলোকে লিখি, বলের মাত্রা কত? বলের মাত্রা হলো এম এল পার টি স্কয়ার। কে তো ধ্রুবক, ইটা এর মাত্রা ভাইয়া একটু আগে দেখে আসলাম, সেটা কত? এম পার এল পার টি এক্স। এবং আর এর মাত্রা কত? আর এর মাত্রা হচ্ছে এল টু দি পাওয়ার ওয়াই ইন্টু বেগ। বেগটা কি? বেগটা আমরা জানি মিটার পার সেকেন্ড, এটার কত? জেড। আচ্ছা ঠিক আছে, এটাও লিখতে পারলাম। এখন আমরা যদি সবগুলার মধ্যে কম্প্রোমাইজ করি, দেখো এ পাশ থেকে এম সাহেব, এ পাশ থেকে এম সাহেব কাটাকাটি। আচ্ছা, এ পাশে এখন আমরা সুন্দরভাবে যদি গুছায় লিখতে চাই, তাহলে গুছায় লিখলে কি লিখতে পারবো? কাটাকাটির চাইতে বরং বড় কথা আমরা একটু গুছায় লিখি, তাহলে মনে হয় আমাদের প্রুফ করতে আরো ইজি হবে তোমাদের। এই দেখো ভাইয়া প্রত্যেকটাকে এখন আলাদা আলাদা করে লিখলাম। এই যে দেখো এখানে লিখলাম এম, এই এম এর পাওয়ার তো কিছু নাই, তার মানে কি এম ওয়ান আছে। এই ধরো এল আছে, এল এর পাওয়ার তো কিছু নাই, তার মানে ওয়ান আছে। টি এর পাওয়ার -2 লিখলাম, টি এর পাওয়ার -2। আচ্ছা, এরপরে কে আছে? এম এর পাওয়ার দেওয়া আছে, এম এর পাওয়ার কত? এক্স, এই যে এক্স, তাহলে লিখতে পারলাম এম টু দি পাওয়ার কত হয়ে যাবে? এক্স হয়ে যাবে। বা এখানে লিখলাম তো হইলেই এম টু দি পাওয়ার এক্স লিখতে পারলাম। আচ্ছা ঠিক আছে, এরপরে কি লিখতে পারলাম? এল আছে, এল এর ক্ষেত্রে দেখো তো, এল এর জন্য -এক্স, এই এল এর জন্য আছে ওয়াই, এই এল এর জন্য আছে জেড। তাহলে সবাইকে যদি গুণ করে দেই ভাইয়া, এল এর জন্য কি কি পেয়ে যাই? এল এর জন্য পেয়ে যাই হতেছে এখানটাতে -এক্স প্লাস ওয়াই প্লাস জেড, -এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আচ্ছা, এরপরে কি লিখতে পারি? টি আছে, টি এর জন্য -এক্স, এরপরে টি এর জন্য -জেড। তাহলে ভাইয়া লিখতে পারি টি টু দি পাওয়ার এই জায়গাটায় কত? -এক্স -জেড। আচ্ছা, এখন আমরা কি করব? এই জায়গাটায় সমীকৃত করে দেখব যে এই জায়গাটায় ঘাত যেহেতু সবার হচ্ছে ভিত্তি সমান, তাহলে যদি তিনটা থেকে দেখি, এম এর জন্য যদি কল্পনা করি, এম এর জন্য, তাহলে এম এর জন্য কি দেখতে পারি? এক্স এর ভ্যালু এখানের ভ্যালুর সমান, তাহলে এক্স এর ভ্যালু কত পেয়ে যাই? 1। এরপরে এল এর জন্য কল্পনা করি, এই পাশে এল আছে, এ পাশে এল আছে, তাহলে 1 এর সমান কি হয়ে যাচ্ছে? 1 এর সমান হবে যে -এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়ালস টু কত? ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 1। এরপরে টি এর জন্য যদি বলি, এখানে দেখতে পাচ্ছি -2 আছে, এখানে -এক্স -জেড আছে, তাহলে লিখতে পারি -এক্স জেড ইজ ইকুয়ালস টু -2। দেখো তো দেখি, এরপরের লাইনে যদি ভাইয়া গুণ করে দেই পেয়ে যাই এক্স প্লাস জেড ইজ ইকুয়ালস টু 2, -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে পাই। আচ্ছা, এক্স এর ভ্যালু 1, ভাইয়া এক্স এর ভ্যালু 1 বসাইলাম। এক্স এর ভ্যালু যদি 1 বসাই তাহলে কত পাই? 1 প্লাস জেড ইজ ইকুয়ালস টু 2, অতএব জেড এর ভ্যালু পেয়ে যাচ্ছি 1। ভাইয়া যদি জেড এর ভ্যালু এক্স এর ভ্যালু এখানে বসাই তাহলে কত পেয়ে যাই? -1 প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1। -1 মাইনাস ও প্লাস 1 গেল, অতএব ওয়াই এর ভ্যালু 1। একটু ঠান্ডা মাথায় এখন চিন্তা করো, ভাই যদি ফর্মুলাটাতে মান বসায় দিই, এই যে ইকুয়েশন নাম্বার 1 ছিল, ইকুয়েশন নাম্বার 1 এর মধ্যে মান বসাইলে এফ ইজ ইকুয়ালস টু কে, এখানে কত?
ইটা টু দি পাওয়ার 1, আর টু দি পাওয়ার 1 এন্ড ভি টু দি পাওয়ার 1। অর্থাৎ অবশ্যই স্টোকস সাহেব যে সূত্রটা দিছে সেই সূত্রটা সঠিক এবং কে এর ভ্যালুটা গাণিতিকভাবে তিনি প্রমাণ করছেন 6 পাই। তোমরা আমাকে বলো তো, পরীক্ষায় যদি খ নাম্বারে এই প্রুফটা করতে বলে, যেটা গুটি কতে কলেজে করতে বলছে, এই প্রুফটা ভাইয়া বোঝাইলাম, তোমরা পারবা কি না? আবার এটাতে ক্রিকেট খেলোয়াড়ের মানে বেন স্টোকস বানাই দিও না, হ্যাঁ ওইটা না কিন্তু। গুড, ঠিক আছে। এটা যদি মোটামুটি পারো তাহলে আমার মনে হয় অনেক কিছুই মোটামুটি কভার আপ হয়ে গেছে। এবং এটা পড়ার পরে কি রে ভাই, আজকে ভাবছিলাম পোলাপান এর আগে ব্রেক চাইবা, তোমরা কি মানে মনে হইতেছে আয়দার কিছুই বুঝো নাই, নাইলে আজকের ক্লাসে সবই বুঝতেছো। কেউ কোনো ব্রেকও চাইলা না এতক্ষণে। আমি আরো ভাবতেছি কি রে, কেউ কোনো ব্রেকও চাইলো না, কি ব্যাপার? আচ্ছা যাক, ঠিক আছে। যদি এই পর্যন্ত বোঝো, এখন ছোট্ট একটা ব্রেক, ভাইয়া একটু পানি টানি খাবো, ছোট্ট একটা 5 মিনিটের ব্রেক নিচ্ছি, এরপরে আমরা আবার ফেরত চলে আসবো, ওকে? সো এতক্ষণ পর্যন্ত যা পড়াইলাম একটু মাথায় চিন্তা করো, কি কি পড়াইলাম, কি কি অংশ আসতে পারে। তারপরে আমরা এখন প্রান্তিক বেগ, যেটা এই চ্যাপ্টারের পুরো প্রাণ কেন্দ্র, সেখান থেকে ভাইয়ারা স্টার্ট করব, ঠিক আছে? সো এখান থেকেই আমরা স্টার্ট করব, এখানে লিখে দিচ্ছি। এখন কটা বাজে দেখি, এখন বাজে হচ্ছে 11টা 21। আমরা শুরু করব। ক্লাস starts at 11:27 AM
ওকে, আমরা ব্রেকের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। যে যেখানে আসছো সেখান থেকে একটু তাড়াতাড়ি ক্লাসের সামনে চলে আসো। সো আমরা এখনই স্টার্ট করে ফেলবো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের যে টপিকটা, এবং সবচেয়ে বড় কথা, এই পুরো চ্যাপ্টারের যে টপিকটা থেকে অলওয়েজ কোয়েশ্চেন আসেই আসে, ওই টপিকটা এখন বুঝবো। ঠিক আছে? এবং এই টপিকটা বোঝার মধ্যে 9-10 টপিকটা অনেক হেল্প করে। সবচেয়ে বড় কথা, চ্যাপ্টারটা এই কারণে অনেক সহজ। চলো তাহলে একটু বুঝে ফেলি। এটা কি? সেই কনসেপ্টটা হচ্ছে প্রান্তিক বেগ। প্রান্তিক বেগের কনসেপ্টটা খুবই ডিফারেন্ট এবং খুবই আশ্চর্যকর একটা টপিক। কিভাবে সেটা একটু বুঝায় বলি। চিন্তা করো যে ভাইয়া, প্রান্তিক বেগ যেটাকে ইংলিশে বলা হয় টার্মিনাল ভেলোসিটি, এই প্রান্তিক বেগকে ইংলিশে বলা হয় টার্মিনাল ভেলোসিটি। এর বাংলায় আরেকটা নামও আছে, বাংলায় আরেকটা নাম হচ্ছে অন্তবেগ। অন্তবেগ ইংলিশে কি বলা হয়? টার্মিনাল ভেলোসিটি। ভেলোসিটি। দেখো, এই জায়গাটায় আমরা বুঝতে পারতেছি যে কোনো একটা গোলক যদি এরকম শেপ নিয়ে, এটা একটা গোলকের শেপের কোনো কিছু যদি পড়তে থাকে, উপর থেকে নিচের দিকে সে পড়তেছে, উপর থেকে উপর থেকে নিচে। আচ্ছা ঠিক আছে, এখন চিন্তা করো তো, উপর থেকে নিচে যদি সে পড়তে থাকে, তাহলে তার ওজনটা কোন দিকে কাজ করবে? তোমরাই আমাকে বলো, চ্যাট বক্সে জানা দাও। তার ওজনটা কোন দিকে কাজ করবে? ভেরি গুড, এই তো বুঝতে পারতেছো, ওজনটা নিচের দিকে কাজ করবে। এই তো সানজিদা, সুমান, নীলা, শুভ যেটা হলো সবাই সেম জিনিস। তার ওজনটা কাজ করবে, সেটা হবে ডাব্লিউ, নিচের দিকে। এবার তোমরা আমাকে বলবা, সান্দ্র একটা তরল, তার ভেতর দিয়ে সে নিচের দিকে একটা গোলক নিচে পড়তেছে, এই তরলটা ধরলাম পানি, ধরে নিলাম, যাও। এখন চিন্তা করো তো, এই সান্দ্র তরলের জন্য সান্দ্র তরল তার বিপরীত দিয়ে একটা বল প্রদান করবে। এই বলটাকে আমরা কি বলবো? বলটাকে আমরা বলবো সান্দ্র বল। সান্দ্র বল। প্লাস আরেকটা জিনিস কাজ করবে, দেখি 19-এর টপিকটা কারো মনে আছে কিনা। প্লাস আরেকটা জিনিস কাজ করবে, কোন একটা প্রবাহীর ভিতর দিয়ে পড়ার সময় একটা বল কাজ করে। ভেরি গুড, প্লবতা। এই তো বুঝতে পারছো। তাহলে কি এটাকে ইংলিশে প্লবতাকে বলা হয় ভিয়ন্সি। সো প্লবতাও কাজ করবে। সো ভাই লিখে দিলাম প্লবতা। প্লবতা অর্থাৎ বাধা দিবে একটা। প্লবতাটা কি? প্লবতাটা হচ্ছে ইউ। কি পরিমাণ বাধা দিবে? ওই বস্তুর সমান যে ভর, তারই বাধা দেওয়ার চেষ্টা করবে। আর্কিমিডিসের লতে পড়ছিলাম 9-10-এ। সেটা কি? এখন খুব ঠান্ডা মাথায় চিন্তা করবে একটা জিনিস। ভাইয়া তাহলে একটা জিনিস দেখাবো, তোমরা এখন একটু ভালো মতো বুঝছো, জিনিসটা বোঝো কিনা। রিয়েল লাইফে দেখাই, এটা তো আসলে ওইরকম করে বোঝানো যায় না। ধরো দেখো, একটু আমার ভিডিওটা একটু অন করতেছি, তোমরা একটু খেয়াল করো। দেখো, আই হোপ আমাকে এখন দেখা যাইতেছে। ওকে গুড। এই দেখো, এইটা ধরো একটা নিভিয়ার একটা কৌটা, এটা একটা গোলক হিসেবে ধরলাম। এটা কি হইতেছে? উপর থেকে পড়তেছে। ঠিক আছে? যখন একদম উপরে ছিল, তার মধ্যে কি কাজ করতেছিল? শুধুমাত্র অভিকর্ষজ যে ত্বরণটা, অর্থাৎ তার ওয়েটটা, ভর গুণন ত্বরণ, সেটা নিচের দিকে কাজ করতেছিল, ডাউনওয়ার্ডস, নিচে। এখন তুমি চিন্তা করো, ডব্লিউ এর মান একদম উপরে যখন থাকে, ভাইয়া যদি বলি একদম উপরে, ধরো এই জায়গাটায়, এই যে স্লাইডের এখানটাতে ধরো আমি তোমাদের দেখাইতেছি, এই যে ধরো এই জায়গাটায়, এইখানটাতে ওয়েটের মানটা অনেক বেশি, কিন্তু সান্দ্র বল আর প্লবতার মানটা অনেক কম। আচ্ছা ঠিক আছে, সে পড়তেছে 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 পড়তেছে, পড়ার সময় মোটামুটি মাঝ বরাবর যখন আসতেছে, তখন দেখা যাইতেছে কি সান্দ্র বল আর প্লবতার মানটা ধীরে ধীরে বাড়তেছে। ওয়েট তো ভাই আছে, তার ওয়েট তো সবসময় সেমই থাকবে, তাহলে কি ওয়েটটা অলমোস্ট সেমই আছে, বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। এবং একটা পর্যায়ে যে দেখা গেল, সে যখন এই পর্যায়টাতে আসলো, তার এই সান্দ্র বল আর প্লবতার মানটা, এই মানটা তখন তার ওয়েটের সমান হয়ে গেল। তাহলে একটু ভালো মতো বোঝো, প্রথমে কি ছিল? তার ওজনের জন্য সে নিজের দিকে পড়তেছিল। আচ্ছা, ওজনের জন্য সে নিচের দিকে পড়ছে পড়ছে পড়ছে। তারপরে কি? প্লবতা সান্দ্র বল তাকে অল্প অল্প ধাক্কা উপরের দিকে দিচ্ছে। বাট এরপরে যখন গেল, ধাক্কাটা বাড়তেছে বাড়তেছে।
এখন তুমি চিন্তা করো, এমন একটা পজিশনে আসলো যখন কিনা তার নিচে যাওয়ার জন্য যে ওজন আর উপরে সান্দ্র বল এই দুটা সমান হয়ে গেছে, তাহলে তার মধ্যে কি ত্বরণ যেটা কাজ করতেছিল সেই ত্বরণটা একদম শূন্য হয়ে যাবে, কারণ উভয় পক্ষের যে জি ত্বরণটা ছিল আর উপরের জন্য বল আর প্লবতার জন্য ত্বরণটা শূন্য। কিন্তু একটু ঠান্ডা মাথায় বলো তো, যখন এই দুটো সমান হলো তখন তার একটা বেগ ছিল কি ছিল না? আমাকে চ্যাট বক্সে একটু কষ্ট করে জানাও। গুড। হ্যাঁ ভাইয়া, বেগটা ছিল। তাহলে যখন ত্বরণটা শূন্য হয়ে গেছে তখন কি হবে? যেই বেগটা ছিল সে সেই বেগটা নিয়ে সমবেগে আস্তে করে নামতে থাকবে। ওই যে বেগটা নিয়ে নামতে থাকে ওই বেগটাকে বলা হয় প্রান্তিক বেগ কিংবা টার্মিনাল ভেলোসিটি। আমাকে চ্যাট বক্সে যে বোঝো নাই সে এবার আমাকে শুধু জানাবা চ্যাট বক্সে যে কোন জায়গাটা বোঝো নাই। খুবই ইজি একটা টপিক ভাই, খুবই ইজি একটা টপিক, একদম ইজি। তুমি কোনোভাবে লজ্জা পাবে না, তোমার কোনো টেক্সট কেউ দেখতেছে না। আচ্ছা, সুমা বলতেছে জি ইজ ইকুয়ালস টু জিরো কেন হলো? জি জিরো হয় না ভাই, একটু বলতেছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দেখো চারজনের চারটা কোয়েশ্চেন ছিল, সেই চারটা কোয়েশ্চেনই বলতেছি। একজন বলতেছে ভাইয়া জি জিরো কেন হইলো? দেখো, জি হইতেছে সবসময় বিদ্যমান আছে, কিন্তু তুমি যদি জি এর মান এই নিচ বরাবর তুমি যদি ঠিক তার সমান এবং বিপরীতমুখী একটা বল দিতে পারো, বল মানে কি ভর গুণন ত্বরণ, একটা ত্বরণ উপরের দিকে দিতে পারো, তাহলে দুইটা ত্বরণ তোমরাই আমাকে বলো। একজনের কোশ্চেনের অ্যান্সার দেই। সেই কোশ্চেনটা ছিল ভাইয়া জি নিচের দিকে, তুমি ভর আর ত্বরণ এই প্লবতা এগুলো দেওয়ার পরে জি এর সমান আর একটা ত্বরণ তুমি তৈরি করতে পারলা। বল ত্বরণ তৈরি করে মানে কি ত্বরণ দেওয়া, তাহলে সেই জায়গাটা কি, এই দিকটা যদি হয় পজিটিভ উপরের দিকটা হবে নেগেটিভ, তাহলে এই জায়গাটায় কি আর ত্বরণ কাজ করে? যে এটা কিউএনএ তে কোশ্চেন করছিলা সে ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো। গুড। আচ্ছা, এরপর আরেকটা কোশ্চেন ভাই, ত্বরণটা তো যখন শূন্য হয়ে যায়, মানে ত্বরণটা যখন শূন্য হয়ে গেল তখন তার একটা কনসেপ্ট আছে যে ত্বরণ শূন্য ভাই, এটা সামনে আগাবে কিভাবে? একটু ঠান্ডা মাথায় দেখো তো। ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আচ্ছা ঠিক আছে, আদি বেগ ধরলাম 5 মিটার/সেকেন্ড নিয়ে সে পড়তেছিল, একটা পর্যায়ে গেল, সেই পর্যায়ে যে তার ত্বরণের মানটা আমি চিন্তা করলাম ঠিক ওই পজিশনটাতেই তার আদি বেগের মানটা ধরলাম, ধরো 5 মিটার/সেকেন্ড ছিল এবং ত্বরণের মানটা শূন্য হয়ে গেল। তাহলে বলো তো ত্বরণের মান শূন্য হলেও বেগ থাকা পসিবল কি পসিবল না? বুঝতে পারলা যে কোশ্চেনটা করছিল ত্বরণ শূন্য হলে স্থির হতে পারতো? ব্যাপারটা কি ক্লিয়ার কিনা? আচ্ছা, চ্যাট বক্সে দুইজন করছিল, একজন ক্লিয়ার বলছে, ওকে গুড। আচ্ছা, এরপরে কৌশিক বলল যে ভাইয়া বস্তুটা তাহলে ভূমি কাজ করবে কখন? আচ্ছা ঠিক আছে, তাহলে চিন্তা করো ভূমি কাজ করবে কখন? এই যে পড়তেছে পড়তেছে পড়তেছে, যখন ভূমির এই জায়গাটায় চলে আসবে তখন ভূমিতে টাচ করে ফেলবে এবং থেমে যাবে, সিম্পল। এবার বলো কৌশিকের কোশ্চেনটাও ক্লিয়ার হয়েছে কিনা, লেটস সি। কৌশিকের কোশ্চেন কৌশিক একটু জানাই দিলে ভালো হয়। ওকে গুড, ঠিক আছে। কৌশিক কি ক্লিয়ার কিনা আমাকে একটু চ্যাট বক্সে কষ্ট করে জানাও ব্যাপারটা, তাহলে ভাই একটু সামনের দিকে আগাতে পারি, আরো প্রমাণ আছে। কৌশিক বলল যদি জি কাটা যায়। আহ অতনু বলতেছে ভাইয়া প্লবতার মান জি এর চাইতে বেশি হওয়ার না, প্লবতা যদি ওই রকম হয় তাহলে তুমি চিন্তা করো, মানে জি এর চাইতে বেশি হওয়া মানে বুঝতেছো তুমি তারে হইতেছে গিয়ে উপরের দিকে পাঠায় দিবা। মানে ব্যাপারটা হইতেছে তুমি একটা গোলক পানির মধ্যে ফালাইলা, সে পানির মধ্যে পুইরা আকাশের দিকে চলে গেল, ব্যাপারটা এরকম। ব্যাপারটা কি বুঝতে পারছো? মিম বলতেছে যে ভাইয়া সান্দ্র বলটা, আচ্ছা এইখানটাতে আর 4-5 জনের কোশ্চেন আছে, যাদেরই কোশ্চেন তারা একটু হ্যান্ড রেস করবা এখন, হ্যান্ড রেস করো, তাদেরকে আমি একটু আনমিউট করব। ওকে, কৌশিকের হ্যান্ড রেস। কৌশিক বলো কি বোঝো নাই? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কৌশিক হ্যাঁ বলো। ভাইয়া, বলতে চাচ্ছিলাম যে এখানে ডাব্লিউ ইকুয়ালস টু এফ প্লাস ইউ, তাহলে ওই হুম, সে কি বস্তুটা ওখানে স্থির থাকবে নাকি তবুও পড়তে থাকবে? কারণ এই যে এই জিনিসটা যে এই যে বোঝালাম, যখন তার কার্যকরী ত্বরণটা শূন্য হয়ে যায় তারপরেও তার বেগটা বিদ্যমান থাকে, তাহলে কি সে পড়বে নাকি পড়বে না তুমি বলো।
হ্যাঁ এটা অনুসারে পড়বে। হ্যাঁ, তাহলে তাহলে ওই বেগটা নিয়ে যে সে পড়তে থাকবে, তারপরে তো আর ত্বরণ কাজ করতেছে না। ত্বরণ কাজ করে না মানে কি, বেগের আর পরিবর্তন হচ্ছে না। তাহলে ওই যে বেগ নিয়েই সে পড়তে থাকে, সেই বেগটাকেই প্রান্তিক বেগ বলা হয়। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ভাই ক্লিয়ার হয়েছে। তো যদি একেবারে নিচে বা তলদেশে এসে থামে তাহলে হ্যাঁ, তখন এফ প্লাস তখন ইউ। তখন তো থেমেই গেল, তখন তো আর বেগ নাই। কোনো বস্তুরে থামায় দিলে আর বেগ থাকবে? না ভাইয়া, সিম্পল। মানে কোশ্চেনটা কি তাহলে সেটা বলো। মানে তখন কি সান্দ্র বা প্লবতাও কাজ করবে না? না, তখন তো ধরো সান্দ্রতা আর প্লবতা, তুমি যদি একটা বস্তু গতিশীলই না করো, বলো, তুমি যদি বস্তু গতিশীলই না হয়, তাহলে কি আর তার মধ্যে সান্দ্র বল কাজ করবে? ওই যে একটু আগে পড়াইলাম না, পার্থক্য ঘর্ষণের সাথে গতি থাকতে হবে, তাহলেই না সান্দ্র বল কাজ করবে। ডিভি ডিওয়াই মনে নাই? হ্যাঁ, এটা তাহলে সান্দ্র প্লবতার ক্ষেত্রেও কি কাজ করবে না? প্লবতা কি করে? আর্কিমিডিসের সূত্র কি, আল্লাহ, চাপের সূত্র 9-10 ছিল। একটা যদি পানির মধ্যে থাকে, চারপাশ থেকে সমান বল প্রদান করলে তখন কি আর তার বল তখন থাকবে? যদি এই জায়গাটায় চলে আসে, সে এই জায়গাটায় প্লবতা চারপাশ থেকে যদি বলি যেখান থেকে কাজ করতেছে, সে তো স্থিরই আছে, তখন কি আর আমার গণ্য করা কোনো দরকার আছে? না। আচ্ছা হ্যাঁ, গুড, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। ওকে, সো এটা মোটামুটি আশা করি বুঝতে পারলাম। এরপরে নীলার হচ্ছে যে কোয়েশ্চেন, সো নীলাকে আমি একটু আনমিউট করে আসসালামু দিচ্ছি। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলুন নীলা। তাহলে উপর থেকে মানে বস্তুটা পড়ার সময় যে বেগটা পাই ওইটাই কি প্রান্তিক বেগ? না, বস্তুটা উপর থেকে পড়ার সময় না ভাইয়া, এই যে কনসেপ্টটা বললাম, সেটা হচ্ছে জাস্ট এই পজিশনটাতে এসে যখন কার্যকরী ত্বরণটা কাজ করলো, জাস্ট এই পজিশনটাতে এসে কার্যকরী ত্বরণটা কি ছিল নীলা? নিচের দিকে ছিল জি, এবং তার উপরে সান্দ্র বল আর প্লবতার জন্য জি এর মানের প্রায় সমান, কিন্তু বিপরীত দিকে কাজ করছে। তাহলে কার্যকরী ত্বরণ যদি বলতাম ভাইয়া এ, এটা হয়ে যেত জি প্লাস মাইনাস জি, প্লাসে মাইনাসে মাইনাস, জি মাইনাস জি কত হয়ে যায়? 0। তখন আমরা ওই পজিশনটাতে বেগের মানটা বলছিলাম। নীলা, তুমি কি ক্লিয়ার? আর ভাইয়া যখন হচ্ছে মানে বস্তুটার ওজন আর ইয়া প্লবতা সমান হয়ে যায় তখন কি প্রান্তিক বেগ থাকে না? মানে বুঝতে পারলাম না ব্যাপারটা, আরেকবার একটু বলো। যখন যখন হচ্ছে বস্তুটার ওজন আর হচ্ছে হুম প্লবতা সমান হয়ে যায় তখন কি হুম হুম প্রান্তিক হুম। বেগ থাকে না? তখন তুমি চিন্তা করো, বস্তুটার ওজন, এই যে দেখো, বস্তুটার ওজন আর প্লবতারে তুমি সমান বানায় দিলা। তাহলে এখানে যদি আবার তুমি এই সান্দ্র বলটারও যোগ করো, তাহলে ওজনের চাইতেও বেশি হয়ে গেল না? জি। আচ্ছা, তার মানে তুমি বলতেছো যে একটা, তোমার কথা অনুযায়ী যদি আমরা একটা লোহার বললে পানিতে ফালাই, সে নিচে না যায় উপরে চলে যাবে, কারণ উপরে বল বেশি কাজ করবে। বুঝতেছো ব্যাপারটা? এটা কি পসিবল? না না। এটাই, জি সিম্পল। ভাই। ক্লিয়ার আর হয়েছে নীলা? জি ভাই, এটা ক্লিয়ার হচ্ছে। আর ভাই যে ডেড সি যে আছে ওখানে মানে কোনো কিছু ডুবে না কেন? এখানে কি প্রান্তিক বেগ বা এমন কোনো, এখানে তো প্লবতা বেশি কাজ করে নাকি? ডেড সি এর কনসেপ্টটা পুরোপুরি প্লবতার না। ডেড সি এর কনসেপ্টটা যখন 9-10 ছিল, তখন তোমাদের বলা ছিল আপেক্ষিক গুরুত্বের একটা কনসেপ্ট ছিল, একই সাথে অতিরিক্ত পরিমাণে দূষিত লবণের কারণে সেই জায়গাটা মানে আপেক্ষিক গুরুত্বটা অনেক বেড়ে গেছে। ফলে দেখা যায় যে কোনো কিছু যখন ডুবতে হয়, সেখানে হচ্ছে যে যে ওই যে প্লবতার কনসেপ্টটা, যে জি তোমার জি। ঘনত্বর কনসেপ্টটা, সেটা হচ্ছে যে কাজ করে। সেটা দিয়ে তোমাদের 9-10 ছিল। ডেড সিতে কিন্তু প্রান্তিক বেগের এই কনসেপ্ট ছিল না, কারণ আচ্ছা। সেখানে তো ডুবতেই পারতেছে না কিছু। পসিবল কি? না না। থ্যাংক ইউ আচ্ছা সো ভাই, মাচ। তুমি কি আসসালামু ক্লিয়ার হয়েছে আলাইকুম। আপু আসলেই? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আর কাউকে কোনো হ্যান্ড রেস করতে দেখছি না। বাকিরা কি ক্লিয়ার আছো কিনা আমাকে একটু চ্যাট বক্সে জানিয়ে দাও কষ্ট করে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই তো, এই অনেস্টিটাই ভালো লাগে, এই অনেস্টিটা দেখাবা, তাহলেই ভাই ভালো লাগবে। এই তো সবকিছু শেখা যায়, ফিজিক্স কঠিন কিছুই না ভাই, একটু মজা করে পড়লেই চলে। চলো, তাহলে আমরা এখন এই যে ফর্মুলাটা পড়লাম, এই ফর্মুলাটার এখন আমরা সূত্র দেখব। তাহলে দেখি, এই যে গোলকটা যাচ্ছে, গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর। আচ্ছা, এবং সে বেগটা নিয়েছিল, সেই বেগটাকে আমরা বলছিলাম প্রান্তিক বেগ, তার মান বলেছিলাম ভি। আচ্ছা, তার ভরটাকে ভাইয়া ধরে নিচ্ছি এম ভরের বস্তু। আচ্ছা ঠিক আছে। এবং এই যে লিকুইডটা আছে, যাকে আমরা পানি বলতে পারি, তুমি যে কোনো লিকুইডই নেও না কেন, সেই লিকুইডের ক্ষেত্রে আমরা বললাম, সেই লিকুইডটার ঘনত্বকে বললাম রো অফ ফ্লুইড, রো এফ। এবং এই যে বস্তুটা আছে, বস্তুর তো একটা ঘনত্ব থাকবে, তাহলে বস্তুর ঘনত্বটাকে বললাম কত? রো অফ সাবস্টেন্স। আচ্ছা ঠিক আছে, এটাও বোঝা গেল। এবং জি অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে কাজ করতেছে। এখন বোঝো ভাইয়া, যদি বলি ওজন, ডাব্লিউ ইকুয়ালস টু এম জি,
তোমাকে যদি এরপরে আমি লিখি ক্লাস 9-10 এর টপিক, ভর হচ্ছে আয়তন গুণন ঘনত্ব, যেটা তুমি ক্লাস 9-10 এ পড়ছো। সো m ইজ ইকুয়ালস টু রো ইনটু এই যে ঘনত্বটা কার, এই যে বস্তুর ঘনত্ব রো এস, লিখলাম রো এস ইনটু জি। এরপরে তোমাদের মনে থাকবার কথা জেনারেল ম্যাথ ক্লাস 9-10 চ্যাপ্টার নাম্বার কত 16, আর হায়ার ম্যাথে চ্যাপ্টার নাম্বার 13, সেটা হচ্ছে গোলকের আয়তন, সেটা কত 4/3 পাই, তার ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর, আর কিউব রো এস ইনটু জি। আচ্ছা, এটা তাহলে হয়ে গেল। এখন তোমার মনে থাকবার কথা, এই যে আমরা প্লবতা বলছিলাম, প্লবতা কি ছিল? প্লবতা ছিল যে পরিমাণ, আমরা পড়ছি আর্কিমিডিসের ফর্মুলা থেকে, ধরো ইউ যদি বলি সেটা হচ্ছে এই গোলকের সমান, আমরা যদি বলি গোলকের সমান পানি যতটুকু আয়তন বাইরে বের করে দিছি, সেটা ক্লাস 9-10 এর ছিল, তাহলে কি অপসারিত ওজন বলতে পারি, অপসারিত ওজন। আচ্ছা, অপসারিত ওজনের ভ্যালুটা কত হবে? তাহলে আমরা ওজন বলতে পারি ডব্লিউ ইকুয়ালস টু এম জি, এম এর ভ্যালু বলতে পারি রো ইন্টু ভি, তাহলে ভি ইন্টু রো, রো এর ভ্যালুটা কত বলতো? এইবার হচ্ছে রোটা হচ্ছে এই লিকুইডটা, তাহলে লিকুইডের ঘনত্ব কত? রো এ ফ্লুইড, লিখলাম রো অফ ফ্লুইড ইন্টু কত? জি। তাহলে ভি এর ক্ষেত্রে লিখতে পারি 4/3 পাই আর কিউব রো অফ ফ্লুইড ইন্টু জি। আচ্ছা ঠিক আছে। তারপরে এই যে একটু আগে স্টোকস সাহেব ফর্মুলা দিলেন, স্টোকসের ফর্মুলার জন্য এফ পশ্চাৎ টান বা সান্দ্র বল যাই বলো না কেন, সেটার ভ্যালুটা কত ছিল? 6 পাই আর ইটা ভি। আচ্ছা, স্টোকসের সূত্র অনুযায়ী যখন প্রান্ত বেগ পাইলো তখন আমরা কি দেখলাম? যখন প্রান্ত বেগ পাইলো তখন তার মানটা হয়ে গেছিল স্টোকসের সূত্র অনুযায়ী পশ্চাৎ বল বা সান্দ্র বল যোগ অপসারিত ওজন বা প্লবতা যেটা ছিল ইজ ইকুয়ালস টু তার নিচে যে ওজন নিয়ে কাজ করতেছিল। তাহলে এই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো 6 পাই আর ইটা ভি প্লাস 4/3 পাই আর কিউব রো ফ্লুইড ইন্টু জি, আর ডাব্লিউ কত? 4/3 পাই আর কিউব রো সলিড ইন্টু জি। আচ্ছা ঠিক আছে, এর পরের লাইনে ভাইয়া কি লিখতে পারবো? পরের লাইনে ভাইয়া লিখতে পারবো 6 পাই আর ইটা ভি ইজ ইকুয়ালস টু এই সংখ্যাটাকে ডান দিকে ইকুয়েশনে নিয়ে গেলাম, তাহলে কমন পেয়ে যাচ্ছি 4/3 পাই আর কিউব জি, আর এই পাশটায় রো সলিড মাইনাস রো ফ্লুইড। এবং ফাইনালি আমি যদি সূত্রটাকে গুছিয়ে লিখি, 6টাকে নিচে নিয়ে যাই, তাহলে ফর্মুলা পেয়ে যাই ভি ইজ ইকুয়ালস টু 2r স্কোয়ার রো সলিড মাইনাস রো ফ্লুইড ইন্টু জি 9 ইটা। এটাই হচ্ছে যে আমাদের ফর্মুলা। যদিও এই প্রুফ আজ পর্যন্ত কখনো কোনো এক্সামে কিংবা কোনো অ্যাডমিশনে তো দূরের কথা কিচ্ছু আসে নাই, বাট এই ফর্মুলাটা দিয়ে ম্যাথ আসবে। ভাইয়া তোমাকে ভেতর থেকে, যেহেতু তোমাকে প্রমিস করেছি ভাইয়া প্রত্যেকটা টপিকে পড়াবো, সো এই পুরো অংশটা বুঝিয়ে দিলাম। তোমরা আমাকে এখন একটু কষ্ট করে চ্যাট বক্সে জানাবা তোমাদের সবার কাছে ক্লিয়ার আছে কিনা। না, এটা গোলাকার বস্তুর জন্যই নীলা, আমরা কিন্তু গোলাকার বস্তুর হিসেবে এটা ধরেছি। স্টোকসের ফর্মুলা সূত্রের শুরুতে বলে দিয়েছিলাম গোলাকার বস্তু হতে হবে, এটা গোলাকার বস্তু হতে হবে এই কারণেই। ঠিক আছে, চমৎকার। এটা যদি হয়, মাঝখানে একজন হ্যান্ড রেস করেছিল, কারো কি কোনো প্রবলেম আছে কিনা আমি জানি না, যদি কারো প্রবলেম থেকে থাকে কাইন্ডলি একটু হ্যান্ড রেস করো, তাহলে ভাই প্রবলেমটা শুনি। আচ্ছা, না প্রবলেম পাচ্ছি না, তাহলে চলো এই পর্যন্ত যদি হয়ে যায়। এখন কথা হলো এই ম্যাথটা তো তুমি করতে পারবে, এই ম্যাথটা করেও তুমি বুঝতে পারবে, তাহলে আমরা যদি বলতাম সামনের দিকে আগাতাম তখন কি হয়ে যেত? তাহলে এখন আমরা দেখবো এখান থেকে প্যাচটা কিভাবে পরীক্ষায় দেয়, মানে সবচেয়ে কঠিন প্যাচ এখানকার কি, যেটা দেখে তোমার ম্যাথ হওয়ার পরও তুমি বলবা যে তোমার ম্যাথ হয় নাই। সেটা কি? তরলের ভেতর দিয়ে একটা ব্যাসার্ধ বলে দিছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর এর মান বলে দেওয়া, তোমার আর এর ভ্যালু বলে দেওয়া আছে। এরপরে বায়ু বুদবুদ উঠছে, বায়ু বুদবুদ যদি হয় তাহলে একটা বায়ু বুদবুদ তো নিচের দিকে নামতে পারে না, কারণ বায়ু বুদবুদের ঘনত্ব তরলের ঘনত্বের চাইতে কম, তাহলে বায়ু বুদবুদ কি হবে? এখান থেকে নিচ থেকে উপরে যাবে, নিচ থেকে উপরে যাবে। আচ্ছা,
তরলের ঘনত্ব বলে দেওয়া আছে সেটা কত, রো ফ্লুইড, তাই না? এবং সান্দ্রতা সহ, সেই সান্দ্রতা সহগের মান বলে দেওয়া আছে। আচ্ছা, বুদবুদের বেগ কত হবে? তাহলে আমরা যদি বলি যে এই জায়গাটায় যখন কিনা হচ্ছে যে আমরা দেখতে পারতেছি যে বায়ু বুদবুদের ঘনত্ব, বায়ু বুদবুদের সলিডের ঘনত্ব, সেই ঘনত্বটা তো ফ্লুইডের তুলনায় আমরা যদি বলি যে ফ্লুইড আছে, সেই ফ্লুইডের ঘনত্ব অনেক বেশি। বায়ু বুদবুদের ঘনত্ব 0.00 সামথিংও না। আর রো ফ্লুইড কত? পানির কথা যদি বলি, পানির জন্য রো ফ্লুইড হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, তাই না? আচ্ছা, তরলের ঘনত্ব এখানে বলেও দিছে 10³ কেজি পার মিটার কিউব। সান্দ্রতা সহগ বলে দিছে, বুদবুদের বেগ কত? আমরা ফর্মুলা জানি v is equals to 2r²। তাহলে এই জায়গাটায় যেহেতু রো এখানে সলিড, আমরা যেটা জানতাম রো সলিড মাইনাস রো ফ্লুইড ইজ ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, ইন্টু জি ইন্টু কত হয়ে যায় এই জায়গাটায় 9 ইটা। তাহলে আমরা যদি ভ্যালু বসাই এখানে পেয়ে যাচ্ছি এই রো সলিডের ভ্যালুটা পুরো অগ্রাহ্য করা যায়, প্রায় শূন্যের কাছাকাছি। তাহলে অগ্রাহ্য করলে কত চলে আসে, 2r² ইন্টু রো ফ্লুইড, এখানে মাইনাস সাইনটা থাকলো, জি 9 ইটা। দেখি তো ক্যালকুলেটরে বসে আমাকে একটু মানটা জানাও তো। বুদবুদের বেগটা কত হবে? 5 পয়েন্ট সামথিং এর কাছাকাছি আসবার কথা, যদি ভুল না কইরা থাকো আর কি। ওকে, আমি নিজেও একটু করে দেখি, ক্যালকুলেটরে মান বসাই। সো 2 ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 3 হোল স্কোয়ার, ওকে, ইন্টু 10 to the power 3 into 9.8 divided by 9 into 10 to the power minus 3 আসতেছে 54.44 এরকম একটা মান আসতেছে। দেখি তো, হ্যাঁ, ভেরি গুড। তাহলে অ্যান্সারটা কি আসতেছে, মাইনাস 54.44 মিটার পার সেকেন্ড। এই কোশ্চেনটা আসার পরে তুমি কি বলবা, ভাই আমার মাইনাসে মান আসছে, এখানে তো ভুল আছে। আমি তোমাকে একটু ক্লিয়ার আউট করি তোমাদের কোন কোন বইতে কি কি বলা, একটু ভালো মতো শোনো ভাইয়ার কথাটা। আমি যদি তোমাকে বলি যে এই যে অ্যান্সারটা এসছে, সেই অ্যান্সারটার মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি, এখানে আমরা বেগের যে ফর্মুলাটা পেয়েছিলাম এবং তোমাকে ফর্মুলা দেখিয়েছিলাম, তো যদি ভালো মতো খেয়াল করে থাকো, এই যে স্টোকস, এটা উপর থেকে নিচে পড়তেছিল। তাহলে দিকটা কি, বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি উপর থেকে নিচের দিকে। কিন্তু যখন বায়ু বুদবুদ বলেছে, বায়ু বুদবুদ বোঝাচ্ছে যে সেটা নিচ থেকে উপরের দিকে উঠছে, এই যে দেখো লেখাও আছে উপরের দিকে উঠছে। তাহলে মাইনাস সাইনটা কি কারণে বসেছে, মাইনাস সাইনটা ইন্ডিকেট করছে এই যে বুদবুদটা যেটা গোলাকার শেপের, সেটা উপর থেকে নিচে না, বরং নিচ থেকে উপরের দিকে উঠছে। তাই কখনো যদি এরকম অ্যান্সার আসে, তুমি মাইনাস দেখে অনেক সময় ঘাবড়ে যেতে পারো যে ভাই মাইনাস আসছে কি করব, তাহলে তোমাকে তখন বলতে হবে বায়ু বুদবুদটি নিচ থেকে উপরে 54.44 মিটার পার সেকেন্ড বেগে উঠছে। অনেক বইতে, স্পেশালি যদি তোমাকে বলি তপন স্যারের বইতেও দেখবে, যখন কিনা বলে দেয় যে বায়ু বুদবুদের কথা বা খুবই কম ঘনত্বের কিছু একটা ফ্লুইডের তুলনায়, তখন বলেছে এই ফর্মুলাটা তুমি যদি ব্যবহার করতে চাও করতে পারো। এটা ছাড়াও তুমি যদি বেগের মান নির্ধারণ করতে চাও, তুমি v is equals to 2r² রো ফ্লুইড বাই জি ইন্টু 9 এটাও ব্যবহার করতে পারবা। কারণ তখন রো সলিড যেটা সেটা অনেক ছোট হয়ে যায়। কারণ তারা চাইছে কি, তারা চাইছে যাতে পজিটিভে ভ্যালুটা আসে। তাহলে প্যাচের জায়গাটা বুঝাইতে পারলাম কোন বইতে কেন আলাদা করে বলে দিছে। আর যদি তুমি ব্যবহার করো একটা ফর্মুলা, তাহলে মাইনাস সাইন আসলে ভয় পাওয়ার কিছুই নেই, জাস্ট বলে দিতে হবে আমরা যেটা উপর থেকে নিচে পড়ছি, গোলক পড়লে এটা আসলে নিচ থেকে উপরে উঠতেছে। তাহলে বলো তো দেখি, ইঞ্জিনিয়ারিং এ এই যে আসা কোয়েশ্চেন গুলা যেখানে এরকম মাইনাস ভ্যালু আসে, সেটা এখন তোমার বুঝতে অসুবিধা হবে কিনা? গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নো জানিয়ে দিয়েছো, ক্লিয়ার, ভেরি গুড। এই তো
এটা ইজি থাকে ভাই, খুবই ইজি, বুঝলে ভাই সবই ইজি সত্যিকার অর্থেই। ভেরি গুড। এখন চলো সামনের দিকে একটু আগাই। এই পর্যন্ত হয়ে গেছে আজকের ক্লাসের প্রথম পোল। সো পোলটা ভাইয়া লঞ্চ করে দিচ্ছি। এই যে এই দেখো, দুটা পানির ফোঁটার প্রান্ত বেগের অনুপাত দেওয়া আছে, ধরো V1 আর V2, এদের ব্যাসার্ধের অনুপাত কত জানতে চাইছে। সাবধানে পইরা টইরা দাগাও। ভুল করো না কিন্তু। ওকে, আর 5 সেকেন্ড লাস্ট। এবং ভাইয়া পোলটা এন্ড করে দিতেছি। সো আমরা যদি ফর্মুলাটা দেখি, তোমাদের অ্যান্সারটা হচ্ছে অলমোস্ট বি নাম্বারে 74% চলে এসছে। সো আমরা এখন দেখি এটা ঠিক হয়েছে কিনা। মাত্র ফর্মুলা কি পড়লাম, V is equals to 2r square rho solid rho fluid into g divided by 9 eta। তাহলে বুঝতে পারতেছি কি বেগের সাথে ব্যাসার্ধের অনুপাতটা বা সম্পর্কটা হচ্ছে সমানুপাতে r স্কয়ার। তাহলে ভাইয়া লিখতে পারি v is equals to একটা ধ্রুবক নিলাম r এর স্কয়ার হিসাবে। তাহলে হইতে পারে ধরো v1 এর জন্য v2 এর জন্য k r1 r2 স্কয়ার। তাহলে ভাইয়া লিখতে পারি v1 বাই v2, যদি ভাগ দিয়ে দেই লিখতে পারি r1 এর স্কয়ার বাই r2 এর স্কয়ার। তাহলে r1 বাই r2 যদি বলি সেটা হয়ে যাবে √4/9। তাহলে কত হয়ে যায়, এই যে এখানে v1 v2 বলে দিছে, তাহলে হয়ে যায় 2/3। এটাই হয়ে যায় আমাদের অ্যান্সারটা। বলো তো দেখি এই পোলটা এখন সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা। একজন বলছে ভাইয়া যদি মাইনাস আসে সেটা নিচ থেকে উপরে বলে দিতে হবে। সৃজনশীলের ক্ষেত্রে অনেক সময় দিকটা চায় যে তাহলে বুদবুদটা কোন দিকে উঠছে এটা বলে দাও, তখন তুমি এটা ক্লিয়ার করে দিলে খুবই ভালো হয়। ঠিক আছে, গুড। যদি এটা মোটামুটি ক্লিয়ার হয়ে যায়, আমরা একেবারে অংশের শেষের দিকে চলে আসছি। বাট তোমাদেরকে আমি প্রমিস করছিলাম যে ওই যে একটা ফ্লো দেখে যে বলে দেয় সেটা ধারা রেখো নাকি স্রোত রেখো, এটার কোনো গাণিতিক হিসাব আছে কিনা বা এটা কিভাবে করে, এটার একটা গাণিতিক হিসাব আছে। সেটা এখনকার বইগুলোতে একেবারেই নেই, মানে 2012 সালের যে বইগুলো ছিল সেটাতে মোটামুটি ছিল, বাট এখন একেবারেই বাদ দিয়ে দিয়েছে। তাহলে এখানে কি বলা যায়, এখানটাতে বলা যায় যে এই যে ভ্যালুস গুলো আছে, রেনল্ড সাহেব একটা সূত্র দিয়েছিলেন। কে সে রেনল্ড সাহেব? রেনল্ড সাহেব হাজির হো। এই যে রেনল্ড সাহেব হাজির হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। সো হাজির হওয়ার পরে রেনল্ড সাহেব বললেন যে কিছু সূত্র, যে আমি একটা সূত্র দিলাম, সূত্রটা হচ্ছে আর ই। সে আর ই দিয়ে বোঝালো বা রেনল্ডস নাম্বার দিয়ে, আর ই দ্বারা রেনল্ডস নাম্বার বোঝায়, সেটা হচ্ছে রো ইনটু, আমরা যদি বলি ভি ইনটু কত কাজ করছে, ইনটু কাজ করতেছে রো ইনটু ধরো ইউ, এরপরে এল, আর হচ্ছে যে মিউ। রো কি বোঝায়? রো হচ্ছে যে বোঝায় তরলের ঘনত্ব। এটা পুরোপুরি এক্সট্রা ভাই, এটা কখনো এই 2012 পর থেকে তো বাদ দিয়ে দেওয়া টপিক, কোশ্চেনে আসে না, বাট তোমাদের এক্সট্রা একটু পড়ায় রাখতেছি ভাইয়া, আর কিছুই না। এরপরে কি, এই ফর্মুলাটার ক্ষেত্রে মিউটা কি কাজ করতেছে? মিউটা আমরা জানি যে মিউ কাজ করতেছে এই জায়গাটায় যে ভিসকোসিটি, অর্থাৎ এখানটার সান্দ্রতা, সান্দ্রতা। এরপরে এলটা কি, ওই যে পাইপের মধ্যে যে দৈর্ঘ্যটা, পাইপ যতটুকু যাচ্ছে, এল হচ্ছে যে লিনিয়ার ডাইমেনশন বা রৈখিক দৈর্ঘ্য, পাইপ দিয়ে যাইতেছে যে সেটা কি রৈখিক দৈর্ঘ্য। আচ্ছা, এন্ড মিউ এর ভ্যালুটা কি, এই ইউ এর ভ্যালুটা কি, ইউ দ্বারা আমরা ইন্ডিকেট করতেছি একটা বেগ। ঠিক আছে, আমরা তরলের বেগ বা ফ্লুইডের বেগ, প্রবাহীর বেগ, প্রবাহীর বেগ। রেনল্ড সাহেব বললেন তুমি যদি মানগুলোকে বসাও, যেগুলো তোমাকে ক্যালকুলেশন করে বলে দিবে, তখন তুমি যদি তাদের মানগুলোকে পাও, তিনি বললেন ল্যামিনার ফ্লো
ল্যামিনার ফ্লো যদি তোমাকে পেতে হয়, লিখলাম ল্যামিনার ফ্লো যদি পেতে হয়, এল দিয়ে ল্যামিনার ফ্লো, তখন আর ই এর ভ্যালুটা তুমি দেখবে 2300 মানের কম হবে। ওই যে বেগের মানটা মনে আছে, বেগ যদি বাড়ানো হয় রেনল্ডস নাম্বার বাড়বে, তাহলে বেগ কমাইলে রেনল্ডস নাম্বারটা এত থেকে কম। এরপরে বলল যে তুমি যদি টার্বিউলেন্ট ফ্লো পাইতে চাও, অর্থাৎ বিক্ষিপ্ত প্রবাহ পাইতে চাও, তখন তোমাকে কি হতে হবে, তখন রেনল্ডস নাম্বারটা দেখতে পাবে বেড়ে যাবে হচ্ছে 4000-এর বেশি। আচ্ছা, এরপরে বললেন আরেকটা হচ্ছে ট্রানজিয়েন্ট ফ্লো। ট্রানজিয়েন্ট ফ্লো, এটা তোমাদের মনে থাকবার কথা। ট্রানজিয়েন্ট ফ্লো হচ্ছে এই যে এটা শুরুতে ল্যামিনার হয়, ওই যে মোমবাতির ধোয়ার মতো, এই যে মাঝখানটা এই অংশটা দেখা যায় না, এটাকে ট্রানজিয়েন্ট ফ্লো বলে। তাহলে ট্রানজিয়েন্ট ফ্লো কি বললেন তিনি বললেন যে এই ভ্যালুটা হবে কত, 2300, এটা থেকে রেনল্ডস নাম্বার 4000-এর ভেতরে যদি থাকে। তাহলে একটা জিনিস কি বুঝতে পারতেছি, যদি ভাইয়া বেগের মানটা বাড়ায় দেই, রেনল্ডস নাম্বারও বাইরে যায়, তার মানে সেটা তখন বিক্ষিপ্ত প্রবাহের দিকে চলে যায়। যদি বেগের মানটা কমায় দেই, তাহলে রেনল্ডস নাম্বারও কমে যায়, তখন তার ল্যামিনার ফ্লো এর দিকে চলে যায়। এবং মাঝ বরাবর যে মানটা, সেটা ট্রানজিয়েন্ট ফ্লো, যে মাঝ বরাবর যে পরিবর্তনের রূপটা হয়, যেটা এক্সট্রা টপিক আর কি, সেটা বোঝানোর ছিল। এখন তোমরা আমাকে সবাই জানাবা, ভাইয়া যে কথাটা তোমাদেরকে দিছিলাম এই সবগুলো বোঝাবার পরে এক্সট্রা অংশ একটু বলে দিব, যেটা পরীক্ষায় আসে না, আর এখানে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে। আমি আমার এই যে প্রমিসটা করছিলাম, প্রমিসটা রাখতে পারছি কিনা আমাকে একটু চ্যাট বক্সে সবাই অনেস্ট অপিনিয়ন দিবা। গুড, ঠিক আছে। যদি প্রমিসটা রাইখা থাকতেই পারি, তাহলে চলো আমাদের আজকের ক্লাসের একেবারে শেষ টপিকে আমরা চলে গেছি। সেটা হচ্ছে এটা, তোমাদের জন্য ছোট্ট কিছু হোমওয়ার্ক দেওয়া আছে। ভাইয়া যেগুলো বলেছি সেই টপিকগুলোতে একটু মাথা খাটালেই দেখবা, সো এখানে বলে পেরে যাবা ইনশাল্লাহ। আর যদি কোনো প্রবলেম হয় আমরা তো আছি, যাতে আমরা হেল্প করতে পারি। সো একটু ছোট্ট একটা পোল লঞ্চ করে দিয়েছি, কষ্ট করে একটু এটা ভোট দিয়ে দাও। আজকের টপিকগুলো এই পর্যন্তই ছিল। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান ফর ইওর পেশেন্স। আমার খুবই ভালো লেগেছে তোমাদের ক্লাসটা নিয়ে, আশা করি তোমরা উপকৃত হয়েছে। সো তোমাদের ভোটটা শেষ হলেই ভাইয়া আবার একটু তোমাদের হ্যান্ড রেজ নিব, যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তারপরও ফাইনালি, ঠিক আছে? আচ্ছা, আমি ইশতিয়াককে দেখতে পাচ্ছি, ইশতিয়াককে আমি অ্যালাউ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ইশতিয়াক, কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্লিজ বলো। ভাই, স্টোকস এর সূত্র যখন আপনি একটা কি বলে মাত্রার মাধ্যমে প্রমাণ করলেন, জি, তো ভাই ওখানে কি বলে যে এক্স ওয়াই জেড মানে ধরছিলেন, জি, হ্যাঁ, তো এগুলোর মান 1 আসলো, হ্যাঁ, জি। এগুলোর মান 1 আসা বলতে কি বুঝাইতেছে, মানে 1 আসার আচ্ছা, তুমি আমাকে বলো, যদি কোনো কিছুর মান 0 আসে, ধরো ইটা টু দি পাওয়ার 0, তাহলে এর মানটা কত? 1। হ্যাঁ, 1। আচ্ছা, তাহলে ইটা টু দি পাওয়ার 0 চলে আসলে তাহলে কি আমি এখানে এফ ইজ প্রপোর্শন টু ইটা লিখতে পারতাম তাহলে? আর ও তখন তো এটা থাকতো না। এটা থাকতো না। আচ্ছা, এরপরে যদি বলো যে ঠিক আছে ভাই 0 তো বুঝলাম, একটা মাইনাসও তো হইতে পারতো। যদি মাইনাস হইতো, ধরো -1, -2, -3, তাহলে কি আর সমানুপাতিক থাকতো নাকি ব্যস্তানুপাতিক? ইশতিয়াক, ও তখন তো ব্যস্তানুপাতিক হইতো। তাহলে কি স্টোকসের সূত্রটা মানতো না? তাহলে আমি ফর্মুলা প্রুফ করে বলতাম না, স্টোকস সাহেবের সূত্র সঠিক হয় নাই। যদি বেশি হইতো ইশতিয়াক, ধরো এক্স এর ভ্যালু হইলো 2, 3, 4, ও বলছে সরাসরি সমানুপাতিক, কিন্তু বর্গ কিংবা ঘনের সমানুপাতিক এটা তো বলে নাই, তাহলেও বুঝতাম ফর্মুলাটা ভুল আছে। কিন্তু দেখলাম না, ফর্মুলাটা ঠিক হয়েছে। তাহলে কি বুঝলা যে আমি কেন 1, 2, 3 এই মানটা বের করলাম? এখানে বিষয়টা এরকম হলো না যে প্রথমে ধরে নিলাম যে দুটো সমান, তারপরে আবার পরে আসে প্রমাণ করলাম যে না ঠিক আছে। না, ব্যাপারটা এরকম না। দেখো, আমি তোমাকে প্রথমে বললাম যে যদি সঠিক হয়ে থাকে তাহলে সমান হবে। তাহলে এখন প্রমাণ করে দেখি জিনিসটা সঠিক হয় কিনা। যদি সঠিক না হইতো তাহলে কি এক্স ওয়াই জেড এর ভ্যালু 1 আসতো? আসতো না। তাহলে অন্য কোনো ভ্যালু আসতো, আইদার 0 আসতো অথবা মাইনাস আসতো, অথবা এরকম হইতো যে মানে পজিটিভ কোনো ভ্যালু আসতো। আর 0 আসলে তার মানে এর সমানুপাতিক কিনা। বুঝতে কি পারছো ইশতিয়াক? না, এখানে আপনি তো যখন ইয়াগুলো করছেন, মানে প্রথমে এফ ইকুয়াল টু যে সমীকরণটা লিখছেন প্রথমে, হ্যাঁ, মাত্রাগুলো লিখছেন, হ্যাঁ, লেখার পর এদের মান 1 আসছে,
হ্যাঁ 1 আসার পর আপনি লাস্টে লিখছেন যে ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে। হ্যাঁ তো এখানে তো আপনি প্রথমে ধরেই নিলেন যে না এ দুটো সমান, ইকুয়াল দিছেন, তার মানে কি যে দুটো সমান? আমি যখন সমান বলতেছি আমি এটা ধরলাম যে জিনিসটা সঠিক, মানে 2+2 সঠিক। তারপরে আমি করে দেখাইলাম এখান থেকে 1 বিয়োগ করলে 2টা সঠিক হয়, যে কোনো কিছু দিয়ে ভাগ দিলেও সঠিক হয়, গুণ দিলেও সঠিক হয়, যে কোনো কিছু করলে সঠিক হয়। তার মানে জিনিসটা প্রমাণ এবং সিদ্ধহস্ত হইলো যে আমি যেটা ধরে নিছিলাম সেটা সঠিক। প্রমাণের তো 2টা পদ্ধতি ছিল, 9-10-এ পড়ছিল, আরোহ পদ্ধতি, অবরোহ পদ্ধতি, চ্যাপ্টার 9 হায়ার ম্যাথে ছিল, ধারার মনে আছে? আবার জেনারেল ম্যাথড চ্যাপ্টার 13-এ ছিল ধারার। আরোহ অবরোহ ছিল। হ্যাঁ, আরোহ পদ্ধতি হইলো যে কোনো কিছু ধরে ধরে সামনে আগানো, তুমি কিছু জানো না। আর অবরোহ কি ছিল? একটা জিনিস আমি জানি যেটা সমান হতে পারে, তাহলে দেখি যদি সমান হতে পারে তাহলে আমার প্রুফটা ঠিক হবে, ওই কাইন্ড অফ অবরোহ পদ্ধতির ব্যাপারটা তুমি যেটা বলতে চাচ্ছ আর কি। ক্লিয়ার আছে? হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এরপরে আমি দেখতে পাচ্ছি কৌশিককে আনমিউট করে দিলাম। হ্যাঁ ভাইয়া, আমি কোশ্চেনটা করতে চাচ্ছিলাম যে একটা প্রবাহ যখন যাচ্ছে তখন আমরা কেমন দেখতেছি সেটা ধারারেখা হচ্ছে বা বিক্ষিপ্ত, এটা হচ্ছে কেন, মানে এটা ধারারেখা হচ্ছে কেন বা বিক্ষিপ্ত হচ্ছে হ্যাঁ, কেন? ধারারেখা আর বিক্ষিপ্ত হবার মেইন ফর্মুলাটা এই জায়গাটায় বার্নৌলিস নাম্বার যেটা বললাম সেই ফর্মুলাটা আছে, একই সাথে এই জায়গাটায় মানে রেনল্ডস এর যে ফর্মুলা বললাম সেটাও আছে। ওই টপিক গুলো যে মানে একদম দেখে বলা, যে ভাই ধরো আমি একদম মানে দেখতেছি ভাই কোন কোন রাশি চেঞ্জ হচ্ছে, এটা এই কনসেপ্ট গুলো একেবারে তুমি ইঞ্জিনিয়ারিং এ ভাবা, বাস্তব কথা যদি সত্যিকার অর্থে বলি। আর কলেজের কনসেপ্টে যদি বলি, তুমি যদি কোনো ধারা তোমাকে এরকম বলে দিবে যে ধারার রেখাগুলো একদম সমান্তরালে হচ্ছে, যদিও এরকম কোশ্চেন কখনো কঠিন করে আসে নাই, শুধুমাত্র আসে যে ধারারেখ প্রবাহ কি বিক্ষিপ্ত কি। বাট তোমার যে কোশ্চেনটা ছিল যে আমি দেখে কিভাবে বুঝবো নাকি, না আবার দেখে তো বুঝতে পারবো মানে কেন হচ্ছে সেটা। মনে করো একটা পাইপের ভিতর দিয়ে নিচ্ছি, এখন পানিটা হ্যাঁ, বের হচ্ছে বিক্ষিপ্ত ভাবে, তখন তুমি আমি তো এই যে রাশি রেনল্ডস এর ফর্মুলা গুলো দেখলা, রেনল্ডস এর ফর্মুলা গুলো কি খেয়াল করলে? আমি এই কারণেই তো এক্সট্রা করে তোমাদেরকে বললাম যে এই যে নাম্বারটা, এই নাম্বারটার উপর ভিত্তি করে আমরা বলতেছি কোনটা কোন ধরনের প্রবাহ হবে। এখানে সান্দ্রতা একটা নিয়ামক, এখানে তার বেগ একটা নিয়ামক, তাদের ঘনত্ব একটা নিয়ামক, এমনকি পাইপের যে দৈর্ঘ্য সেটাও একটা নিয়ামক। তাহলে ওইগুলোর উপর ভিত্তি করে এটা চেঞ্জ হচ্ছে, এই কনসেপ্টটাই তো বুঝাইলাম এতক্ষণ। আচ্ছা ভাইয়া, আমি ইয়াগুলোর দিকে শুরুর রাশিগুলোর দিকে হয়তো খেয়াল করিনি এই জন্য। আচ্ছা, কোনো সমস্যা নেই, হইতেই পারে রে ভাই। আর তুমি তো আহ, ক্লিয়ার আছো তো নাকি? হ্যাঁ হ্যাঁ এখন বুঝছি। গুড। আর ভাই, হ্যাঁ বলো। হ্যালো কৌশিক। হ্যাঁ ভাইয়া জি বলো। শোনা আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ক্লিয়ার। রেনল্ডসের সূত্রে যে 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 ক্রান্তি বেগটা দিছে, ক্রান্তি বেগ দ্বারা কি বুঝাচ্ছে? ক্রান্তি বেগটা মানে রেনল্ডস এর সূত্রে ক্রান্তি বেগ মানে কোথায়? এই যে এটা বইয়ে বইয়ে ভিসি একটা দিছে, হ্যাঁ প্রবাহীর বেগ বুঝাচ্ছে খুব সম্ভবত। মানে আমার যখন প্রবাহীটা যাচ্ছে সেই প্রবাহীর বেগটা কত, আমরা এখানে প্রবাহীর বেগটা ধরে নিই। এই যে এখানে প্রবাহীটা যাচ্ছে না, এই যে ধরো এখানে একটা বেগ আছে, এখানে একটা বেগ আছে, এখানে একটা বেগ আছে, সেই প্রবাহীর বেগটা কত আমরা সেটাই ধরে নিই। এটা জাস্ট পরিমাপ করতে হয়। এখানে ওইরকম তো তুমি তো কোনো গোলককে আবার এর মধ্যে দিয়ে ছেড়ে দাও নাই যে প্রান্তিক বেগ পাবা, বুঝতে কি পারছো কৌশিক? হ্যাঁ ভাইয়া বুঝছি, মানে আচ্ছা, বইতে তো আমাদেরকে ক্রান্তি বেগ দিয়ে হ্যাঁ দেওয়া। বাংলার এই অংশটা অনেক ঝামেলা, অনেক বইতে এক এক অংশ বলা, তো তাই আমি লিখে দিলাম প্রবাহীর বেগটা, বোঝা গেল? আচ্ছা এখন বুঝছি, হ্যাঁ থ্যাংক ধন্যবাদ ইউ ভাইয়া। সো মাচ। ওকে, সো এরপরে যদি ভাইয়া বলি, আহ, এখানে সুমা আছে, সুমাকে আমি আনমিউট করে দিচ্ছি। সুমা কাইন্ডলি তোমার কোয়েশ্চেনটা একটু বলো। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। জি ভাইয়া, আচ্ছা আমরা তো আপনি বললেন হচ্ছে সান্দ্রতার মানে বলটা হচ্ছে শুধু হচ্ছে তরল আর হচ্ছে গ্যাসের জন্য। আমরা তরল দেখলাম যে, যেমন উদাহরণ দেখলাম হচ্ছে মধুর ক্ষেত্রে বা হচ্ছে হুম ওদের হুম হুম পানির ক্ষেত্রে আমরা ইয়ে করতে পারি, কিন্তু হচ্ছে হুম যে যদি আমরা গ্যাসের ক্ষেত্রে চিন্তা করি তাহলে সেটা কিভাবে মানে কি মানে মানে ফিল করতে পারি বা দেখতে পারি, এরকম কোনো যে মানে উদাহরণ। এটা যদি বাস্তব অর্থে বলি ভাই, তুমি তোমার বাসায় এটা করতে পারবে না। এটা করার জন্য খুবই হাইলি ল্যাবরেটরিজ এর প্রয়োজন হয়। আর সবচেয়ে বড় কথা, এরকম গ্যাসগুলোকে আলাদা করে দেখার জন্য বিভিন্ন পার্টিকেল, এমনকি থার্মোস্ট্যাটেরও ব্যবহার করা হয়, যেগুলোর হয়তো তুমি নামও শুনো নাই। সো একটু ধৈর্য ধরতে হবে, যাতে একটু বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসলে এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারো। আমি যতটুকু জানি এটা আমাদের দেশেও আসলে এক্সপেরিমেন্ট করবার খুব একটা ভালো মেশিনারিজ নাই, এটা একটু বাইরের দেশগুলোতেই ভালো আছে। বাট এটা আমাদের দেশের ল্যাবরেটরিজে মানে চোখে দেখা যাবে গ্যাসের মধ্যে এরকম হচ্ছে, এরকম খুব একটা ভালো জিনিস আমাদের ভার্সিটি গুলোতেও এখনো আসে নাই। তুমি যে কোনো ইঞ্জিনিয়ারিং ভার্সিটিরই বলো, কোনোটাতেই নাই আর কি।
ও ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ তাহলে হচ্ছে ভাইয়া যে আমরা হচ্ছে তরলের ক্ষেত্রে তো মানে কি আমরা যদি বিভিন্ন স্তরে ভাগ করে যে আমরা ওই মানে সূত্র দেখলাম আর কি, তাহলে যে গ্যাসের তো হুম। আমরা দেখছি বিভিন্ন দিকে বিক্ষিপ্ত হয়, তাহলে সেটা হচ্ছে কিভাবে মানে কি মানে এই বিভিন্ন স্তরে ভাগ সেটাই, করতে পারি? ওইগুলার ক্ষেত্রে হচ্ছে যখন কিনা একদম ডিসরাপ্টেড ফরমেশন হয়ে যায়। সো ডিসরাপ্টেড ফরমেশনের জন্য বিভিন্ন অংশের ভ্যালু নেওয়া হয়, ইন্টিগ্রেশনের কনসেপ্টটা তখন আসে। ঠিক আছে, সো ওইটা তো আরো একটু কমপ্লেক্সিভ। আর তোমরা তো লাইন ইন্টিগ্রাল বা সারফেস ইন্টিগ্রাল এগুলো তো এখনো জানো না, আমি যতটুকু জানি। সো এগুলো হ্যাঁ আরেকটু ভাইয়া। কমপ্লেক্সিভ আর কি। ও ঠিক আছে বুঝতে পারছি ভাইয়া। আরেকটা কোশ্চেন ছিল যে ভাইয়া মানে ওই স্লাইডটা একটু যাবেন যে ওখানে দেখায় মানে যে প্লাবতা ছিল, তারপর হচ্ছে সান্দ্রতা বল। হ্যাঁ ভাইয়া। আচ্ছা এখানে যদি এখানে তো আপনি দেখেন না এখানে একটা মানে কি মানে মানে সলিড বস্তু হচ্ছে উপর থেকে নিচে মানে কি দিতেছে, জি যদি আমরা তরলের ভিতরে দিই। তো জি। এখন আমি যদি এখন যদি আমি মানে কি বুদ বুদ টাইপের, এখানে তো আপনি বলছিলেন একটা মানে ম্যাথে দেখাইছিলেন যে নিচে থেকে ওঠে, যদি আমরা হ্যাঁ, উপর থেকে আর কি ছেড়ে দিই তাহলে সেখানে তো সান্দ্রতা মানে কি যদি সান্দ্রতার বল বা প্রবলতা এসব কি কিছু থাকবে, থাকবে না তো কেন মনে হয় না? থাকবে না? তুমি যখন উপরের দিকে উঠতেছো, পানিটাকে ভেদ করে উপরে উঠতেছো না, তাহলে কি সান্দ্রতা প্লবতা কাজ করবে না? না ভাই আমি ওটা বলি নাই, উপর থেকে না নাকি আমি যদি উপর থেকে ছেড়ে দিই আর কি। হ্যাঁ, তাহলে তোমাকে উপরের দিকে হচ্ছে ওই বিপরীত দিকে পশ্চাৎ বল আর প্লবতা বিপরীত দিকে টানতে থাকে। আর যদি কোনো কিছু নিচ থেকে উপরের দিকে উঠতে চায়, তাহলে ওরা কি করতেছে, ওই সান্দ্রতাটা নিচের দিকে কাজ করবে, এমনকি প্লবতাটাও নিচের দিকে কাজ করবে। ব্যাপারটা কি বুঝতে পারতেছো? ও আর বুদবুদের ক্ষেত্রে তো ভাইয়া ওখানে তো আর নিচের দিকে তো নামে না, কারণ হচ্ছে অনেক হালকা না, উপরে তো না, ভেসে থাকে। সেটাই তো বললো এতক্ষণ ধরে, ম্যাথেও তো এটাই ছিল। এই যে এটাই তো হ্যাঁ। ছিল। তো এখন যদি সরাসরি যদি এখানে নিচের থেকে না বুদবুদ ওঠে, যদি উপরেই আমি যদি মেন নিচে ছাইড়া দিই তাহলে হচ্ছে যে ওখানে তো আর নিচে আর তো যাবে না, তো মানে ওখানে তুমি জাস্ট সামনে। এইখানে বাতাসের মধ্যে থেকে বুদবুদ ছেড়ে দিবা? না না না, পানিতে পানিতে উপরে মানে লাইক হচ্ছে ফেনা যদি আমরা ছেড়ে দিই আর কি, তখন তো আর নিচের থেকে তো আর এটাই উঠে তো না। বললাম, এই পর্যন্ত পানির উপরে তুমি ফেনা ছাড়বা নাকি? হ্যাঁ। তো এখানে কি তাহলে এই সান্দ্র জায়গাটায়, এখানে তোমার সান্দ্রতা কই, এখানে প্লবতা কই? কিছুই তো নাই, কারণ এখানে তো কোনো বেগই নাই, তুমি জাস্ট এখানে বুদবুদটা রাইখা দিলা। সেটাই তো বলতেছি ভাই, সান্দ্রতা বলতে আর কাজ করবে না, সেই এটাই আমার কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ, মানে এটা তো সিম্পল জিনিস, এটা এই যে এই কারণেই তো ভাইয়া এই জায়গাটায় স্লাইডে বলে আসলাম, এবং তোমাদেরকে ছবিও দিয়ে দিলাম, যে ও যখন ভাইয়া বুঝতে আপেক্ষিক পারছি। বেগ থাকছে না তখন তো তোমার সান্দ্রতাই থাকছে না, তাহলে কেমনে কি? ও ভাইয়া, হ্যাঁ ভাইয়া ক্লিয়ার থ্যাংক হয়েছে ইউ শোভা? আপনাকে। হ্যাঁ থ্যাংক ক্লিয়ার, ইউ আর সো কোনো মাচ। কোশ্চেন নাই ভাইয়া, থ্যাংক ইউ। Okay, Allah Hafiz. So thank you so much everyone. It's been a pleasure taking class all of you guys. আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং সবাই ভালো থেকো এবং নিজের বাবা মার প্রতি খেয়াল রাখো। আল্লাহ হাফেজ সবাইকে। হ্যাঁ জবাব অসংখ্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা স্টুডেন্ট ভাইরা, তোমাদের যদি হচ্ছে কোনো প্রশ্ন থাকে উত্তর সংক্রান্ত, সেক্ষেত্রে তোমরা হ্যান্ড রেজ করতে পারো অথবা চ্যাট বক্সে লিখতে পারো, ভাইরা তোমাদের অ্যান্সার দিয়ে দিচ্ছে। যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা হ্যান্ড রেজ করতে পারো ভাইরা, অথবা চ্যাট বক্সে লিখে জানাতে পারো ভাইদেরকে। আচ্ছা আমি কারো কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, তার মানে হচ্ছে কারো কোনো কোশ্চেন নাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।